প্রথমে আমাকে পিসিটা অন করতে হবে, হ্যাঁ। পিসিটা অন করার জন্য আমাকে দেখতে হবে পাওয়ার বাটন বলে একটা বড় পাওয়ার, সেটা হচ্ছে পাওয়ার বাটন। আর এটা হচ্ছে রিসেট বাটন, ছোট যেটা, যেটা সবচেয়ে বড় হবে সেটা হচ্ছে পাওয়ার। এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে দেখতে হবে ওটা পাওয়ার লেখা, হয়তো পাওয়ার অপশন কোথায় আছে, এটাকে অন করতে হবে। এই মূলত এই পুরোটা ক্যাসিং, হ্যাঁ, এটার মধ্যে কিছুই নাই, মানে ফাঁকা মনে করেন, এটার মধ্যে কিছু নাই, একটু কোলটা রয়েছে, এটা হচ্ছে ক্যাসিং। এর ভিতর রয়েছে মাদারবোর্ড। মাদারবোর্ড শুরু করে প্রথমে আমাদের কি লাগে, এটা ছাড়াও সমস্যা নেই, এটা ছাড়াও চলবে পিসি, এই পুরোটা মিলে হচ্ছে পিসি। বাট এটা একটা ক্যাসিং, ক্যাসিং এর দরকার নেই, মনে করেন ক্যাসিং বাদ দেন। আর প্রথমে দরকার কি, আমাদের দরকার হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড এরকম হয়, বিভিন্ন জেনারেশন, বিভিন্ন প্রাইস অনুসারে মাদারবোর্ডটা এরকম হয়। মাদারবোর্ডটা এরকম দেখতে, হ্যাঁ, পুরোপুরি। এই যে থাকে হচ্ছে প্রসেসর, মাদারবোর্ডের পর একটা প্রসেসর লাগে। মাদারবোর্ডটা শুধু এটা জাস্ট একটা কভার, এই কভার এখন আস্তে আস্তে একটা করে বিল করতে হবে। প্রথমে কি লাগবে, এই যে একটা প্রসেসর দিতে হবে। প্রসেসর কেমন হয়, দুই ধরনের প্রসেসর, একটা হচ্ছে এএমডি প্রসেসর আর একটা হচ্ছে ইন্টেল প্রসেসর। প্রসেসর কভারটা এরকম হয়, বাট প্রসেসর দেখতে এরকম হয়। এটা কোথায় যাবে, এটা যাবে এই মিডিলে, একটা কভার আছে, কভারটা থাকবে না, খুলে ফেলে এটা জাস্ট লাগায়া এই যে এটা আছে এটাতে লক করতে হবে। লক করলে প্রসেসরটা লেগে যায়। মাদারবোর্ড অনুসারে জেনারেশন হয়, মনে করে একটা মাদারবোর্ড আছে 12 জেনারেশন, যেরকম 12 জেনারেশন প্রসেসরও 12 জেনারেশন হতে হবে। কিন্তু এটা কোর i5 আলাদা জিনিস, i5, i3, i5, i7, i9, i12 এরকম বেরোচ্ছে, তাই না? এটার সাথে জেনারেশনটা 6 জেনারেশন, 7 জেনারেশন, সেই জেনারেশনের সাথে মিল করে আমাকে মাদারবোর্ড নিতে হয়। এটা যদি 6 জেনারেশন হয় তাহলে প্রসেসরও 6 জেনারেশন নিতে হয়। যদি এটা 12 জেনারেশন হয় তাহলে এটা আমাকে 12 জেনারেশন প্রসেসর ইউজ করতে হবে। তাছাড়া দুটোর সাথে ম্যাচ হবে না, ম্যাচ না হলে লাগায় তাহলে পিনগুলো ভেঙে যাবে আর কাজ করবে না। এই জন্য আমাকে মাদারবোর্ডের জেনারেশন চেক করতে হবে, প্রসেসরের জেনারেশন চেক করে দুটো সেম ওয়েতে বানাইতে হবে। তো মাদারবোর্ড লাগবে, প্রসেসর লাগবে, প্রসেসর বিল করলাম। এখন কি করতে হবে, হচ্ছে এই র্যাম 16টা, 4টে থাকে, 2টা থাকে, 3টা থাকে। এটা হচ্ছে ইন্টেল, আর একটা হচ্ছে এএমডি প্রসেসর, এএমডি রাইজন বা রিডন অনেকেই বলে থাকে। এএমডি প্রসেসর দেখতে কেমন, এরকম। ইন্টেলের প্রসেসর দেখতে এরকম, জিনিসটা এরকম হবে, রাইজনটা এরকম হবে। ইন্টেল ভার্সেস রাইজন একই সিস্টেম, বাট এখানে রাইজন লেখা থাকবে প্রসেসরের উপর, এটার উপর লেখা থাকবে ইন্টেল। ইন্টেলের কি একটা প্রবলেম, ইন্টেলের হচ্ছে একটা প্রসেসরের মধ্যে গ্রাফিক্স থাকে না, সেটা যদি না থাকে সেটা আপনার প্রসেসর লাগানোর পর পিসি ওপেন হবে না, পিসিতে কোনো মনিটরের কোনো স্ক্রিন দেখতে পাবে না। দ্বিতীয়ত আর একটা মানে ভার্সন থাকে, সেটাতে কিছু এমবি ইনক্লুড থাকে, মানে কিছু এমবি দেওয়া থাকে, মানে কিছু এমবি দেওয়া থাকে, দেখাই এটা সকলের পরে বলতেছি। এই যে জিপিইউ, জিপিইউ এই যে শেয়ার জিপিইউ 3.9 লেখা থাকে, বাট এত না, বাট 100-200 এর মতো কাজ করে। এটা ডিফল্ট প্রসেসরের মধ্যে থাকে দেখে আমরা মনিটরের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। যদি এই ভার্সন না আমি শুধু ওই ভার্সনটা নিতে আমরা থাকতো না, বাট আমরা কি করতে আরেকটা গ্রাফিক্স কার্ড লাগাই, এটা একটা সিপিইউ না, ওই সিপিইউটা এক্সট্রা ভাবে কিনে লাগাই, বাট প্রাইসটা বেড়ে যাবে তখন। একটা সিপিইউর দাম হচ্ছে 12,000 টাকা থেকে অনেক দাম, 2 লাখ 3 লাখ, 12,000 টাকা শুরু, আরো বেশি আছে। ওইটা করতে গেলে তাহলে আমার পিসিটার প্রাইসটা বেড়ে যায়। এর জন্য সবাই কি করে, এই ইন্টেলের সাথে যে শেয়ার গ্রাফিক্স থাকে যেটা, সেটা নিয়ে সবাই ইউজ করে, যেন মনিটরটা কম প্রাইসের মধ্যে বাড়ানো যায়। আর একটা হচ্ছে এএমডি, এএমডি এখন বাজারের ডিমান্ড, কারণ কি, এখানে ইন্টেলের সাথে সে ফ্রি দিচ্ছে হচ্ছে 100 এমবি 200 এমবি, বাট এএমডি কি করছে, মার্কেট দখল করার জন্য কি করছে, গেমিং সিপিইউ দিচ্ছে তারা, মানে গেমিং এর সাথে 1 জিবি বা 2 জিবি
শেয়ার মেমোরি দিচ্ছে গ্রাফিক্স মেমোরি। সেই জন্য এই প্রসেসর নিয়ে সে ভিডিও এডিটিং কাজ করতে পারে, গ্রাফিক্সের কাজ করতে পারে, অ্যানিমেশনের কাজগুলো করতে পারে সহজে অল্প বাজেটে, মানে ফ্রি দিচ্ছে তারা এই প্রসেসরটা। এর জন্যই মার্কেটে এখন AMD প্রসেসর সবাই নিজেদের বাজেট থাকে তার AMD চুজ করে। বাট AMD প্রসেসরগুলো গরম হয় বেশি, ইন্টেলের প্রসেসরগুলো ঠান্ডা মানে খুব ভালো। এটাও গরম হয় বাট লং টাইম প্রসেসর গরম হয়, বাট এটা 1 ঘন্টা 2 ঘন্টা পরে গরম হয়। এটা হচ্ছে প্রবলেম, তাছাড়া এটার জন্য যদি আমি বিল করে তাহলে এটার জন্য একটা ভালো একটা কুলিং ফ্যান ব্যবহার করতে হবে, হাই কুলার যেটা করে ঠান্ডা রাখা যাবে সেটা ব্যবহার করতে হবে। আর এটা কোনো এর সাথে ইন্টেলের যে ফ্রি কুলার ফ্যান থাকে, কুলিং ফ্যান, সেই ফ্যানটা ব্যবহার করতে হবে। প্রথমে হচ্ছে প্রসেসর, তারপরে ইন্টেলের সাথে একটা কুলিং ফ্যান থাকে। এইগুলো হচ্ছে প্রসেসর উপরে থাকে, মানে ঠান্ডা করার জন্য ব্যবহার করা এই ধরনের, এটা হচ্ছে ফ্রি থাকে এগুলো। আর এগুলো কিনতে হয় এক্সট্রা ভাবে। এগুলো যেগুলো কালারফুল, একটু ভালো স্পিড দেয়, ঠান্ডা রাখে, সেগুলো আলাদা এক্সট্রা ভাবে কিনে লাগাই। আর যেগুলো ফ্রি থাকে সেগুলোর গায়ে ইন্টেল AMD লেখা থাকে, এগুলোর গায়ে AMD লেখা থাকে। যেগুলো ফ্রি থাকে প্রসেসরের উপরে লাগানো থাকে, যেন প্রসেসরটা গরম হলে এটা ঠান্ডা করে। প্রথমে মাদারবোর্ড থাকে, তারপর হচ্ছে প্রসেসর থাকে, তারপর কুলিং ফ্যান থাকে। মানে এইটার উপর প্রসেসর লাগবে, প্রসেসরের উপর কুলিং ফ্যান লাগবে, তাহলে এটা কমপ্লিট হবে। তারপর কি এখানে র্যামে চলে যাবে, তখন এই জায়গায় র্যাম ইউজ করতে হবে। বিভিন্ন ধরনের র্যাম আছে। এগুলো হচ্ছে লো বাজেটের র্যাম, এগুলো হচ্ছে একটু ভালো বাজেটের র্যাম। হ্যাঁ, এগুলো একটু ভালো, স্পিডও ভালো, দেখতেও বড়। 4GB থেকে শুরু, অনেক আছে। তো 8, 12, 16, 32 এরকম বিভিন্ন ধরনের র্যাম আছে। র্যামেরও আবার স্পিড হয়, সেটা আমি দেখাবো কোথায় পাই। তো হচ্ছে 32 GHz এর র্যাম গুলো হচ্ছে ভালো হয়, আর 2400 MHz এর র্যাম গুলো একটু স্লো হয়। এখানে মাদারবোর্ড অনুসারে সাপোর্ট করে। মাদারবোর্ডে যে লাগানো তখন মাদারবোর্ড লেখা থাকে কত হর্সের র্যাম গুলো সাপোর্ট করে। DDR4 আর DDR5 এর DDR4 হচ্ছে 6 জেনারেশন 7 জেনারেশনের র্যাম, আর 12 জেনারেশনের যেগুলো নতুন আপডেট সেগুলো DDR5 আসছে। DDR3 আগে ছিল, DDR4 এখন DDR5। DDR5 একটু ফাস্ট, DDR4টা একটু ফাস্ট, আর DDR3টা আরো লো। আস্তে আস্তে আপডেট হচ্ছে, কিন্তু DDR4 লাগালেও কোনো সমস্যা নেই। সেম DDR4 আর DDR5 প্রায় সেম, কাছাকাছি, বাট কিছু কিছু ফাংশনগুলোতে একটু স্পিড পাওয়া যাচ্ছে DDR5। তো এরকম লেখা থাকে মাদারবোর্ডে DDR4 সাপোর্ট করে, DDR4 সাপোর্ট করে, DDR5 যদি সাপোর্ট করে তাহলে DDR5 লাগাতে হবে, কোন সাপোর্ট করে কোন লাগাতে হবে। এরকম র্যাম এখানে দুইটা 4GB লাগালে 8GB হবে, একটা 8GB আর একটা 8GB লাগালে 16GB হবে। এবং আপনার 4টা স্লট থাকবে, তো 2টা স্লট থাকবে, অথবা একটা স্লট থাকবে। মাদারবোর্ড প্রাইস অনুসারে এবং 4টা স্লট থাকে। প্রাইস বাড়লে 4টা স্লট, প্রাইস কমলে 2টা স্লট। প্রাইসের উপর ডিপেন্ড করবে কোন মাদারবোর্ডে কয়টা স্লট থাকে। যদি 2টা থাকে তাহলে আমরা প্রথমে করি 4GB বা 8GB লাগাই, পরে আস্তে আস্তে 4টা হলে পরে বাড়াবো। তো প্রথমে আমাদের মাদারবোর্ড, প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম। এখানে র্যামটা, এই র্যামটা গ্রুপ পেয়ে যাবে। তাহলে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের একটা লাগে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই বলতে পিছনে যে তারটা থাকে ওইটা জাস্ট লাগবে। সবাই পাওয়ার সাপ্লাইটা ভালো কিনা ট্রাই করবেন। পাওয়ার সাপ্লাইটা পুরো পিসির মাদারবোর্ডটাকে কন্ট্রোল করে। যদি খারাপ হয় তাহলে আপনার এটা সমস্যা হলে পুরো মাদারবোর্ড নষ্ট হয়, পুরো জন্য নষ্ট হয়। এইগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটার মাধ্যমে এই যে পিছনে একটা তার আছে না, মেইন তার কম্পিউটারের, সেই তারটা এখানে জয়েন হয়, বা এখান থেকে সব লাইনের বিদ্যুৎগুলো মাদারবোর্ডে সাপ্লাই করে। এখানে একটা তার থাকে, দেখেন এই তারটা, এই তারের মধ্যে যে প্লটগুলো আছে প্লটের মধ্যে পাওয়ার সাপ্লাইটা ঢুকবে। তারগুলো ঢোকার পর ওই পাওয়ার থেকে পুরো মাদারবোর্ডে পাওয়ার লাইনটা সাপ্লাই আসবে। তারপরে ওইটাকে আমার মধ্যে ভালো করতে হবে। ওইটা যদি ফালতু নেন
বা গ্রান্টেড এগুলো যদি ভালোগুলো চুজ করে নেন, যেগুলোতে গ্রান্ট থাকে মানে গ্রান্টে লেখা থাকে, সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার পুরো পিসটা শুরু করতে পারেন এবং লং টাইম কাজগুলো করা যায়। মাদার আগে হচ্ছে পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, তারপর প্রসেসর, কুলিং ফ্যান, র্যাম, এগুলো হলে আপনার পিসিটা রান হবে। তারপর কি করতে হবে, একটা মনিটর নিতে হবে, মনিটরটাকে সেট আপ করতে হবে পিসে ওই মাদারবোর্ডের মাদারবোর্ডের এই পাশে যে মনিটর বিজে কেবল থাকে, এইচডিএমআই কেবল থাকে, হ্যাঁ, দুইটার মাধ্যমে কানেক্ট করা যায়। যেমন এটা, তাই না, এটা হচ্ছে সেই লাইন, এখন যে লাইন ওই পিসে ওই মাদারবোর্ডের ওই লাইন। এটাকে মানে ভালো দেখানোর জন্য একটা ক্যাসিং ব্যবহার করা লাগে, এরকম যে যেরকম ক্যাসিং নিতে পারে, গ্লাস প্রোটেক্টর আছে, আরজিবি ক্যাসিং আছে, সে যার যার মতো যেরকম বাজেট হয় সেরকম নিলে পুরো এই মাদারবোর্ড র্যামগুলো ঢাকা থাকে, যেন বাইরে থেকে সুন্দর দেখা যায়। আর বেশি বেশি কুলিং ফ্যান, মানে এদিকে একটা ওইদিকে একটা, যদি অনেকগুলো ফ্যান লাগানো যায় তাহলে মানে যেগুলো হার্ড কাজ যখন করবো আমরা, যখন গ্রাফিক্সের কাজ করবো, ইঞ্জিনিয়ারিং কাজ করবো, তখন ওই ফ্যানগুলো সাপোর্ট দেয়, ঠান্ডা মানে ঠান্ডা রাখানো সাপোর্ট করে, আর গরম বাতাস থেকে বের করার জন্য কাজে লাগে। এইভাবে পুরো পিসিটা বিল্ড হয়। পিসি বিল্ড হয়ে গেলে তখন আমাদের সামনে এইরকম একটা মনিটর স্ক্রিন আছে, যেটার মধ্যে বললাম যে শেয়ার গ্রাফিক্স থাকে, শুধু সেই মিটারই মনিটর আসবে, আর না থাকে তাহলে আমাকে এক্সট্রা ভাবে সিপিইউ গ্রাফিক্স কার্ড লাগাই দিতে হবে। আর যদি এখনকার প্রসেসরগুলো সবগুলোতে শেয়ার গ্রাফিক্স থাকে। তো এই প্রথম যে স্ক্রিনটা দেখছি আসার পর, এটা হচ্ছে ডেস্কটপ প্ল্যাটফর্ম, এটার নাম ডেস্কটপ। এর সামনে এই মনিটর স্ক্রিনটাকে বলা হয় ডেস্কটপ। আপনি কোনো ফোল্ডার রাখলে এটার নাম হলো ডেস্কটপ ফোল্ডার, মানে ডেস্কটপের মধ্যে যেগুলো কাজগুলো রাখবেন ডেস্কটপের মধ্যে জমা করবে। এটা আবার এই যে এখানে লেখা থাকে ডেস্কটপ, এখানে যা আছে এখানে ওটা যায়, অর্থাৎ মেমোরির মধ্যে লেখা আছে। এই প্রথমটুকু হচ্ছে ডেস্কটপ, এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ফোল্ডার। আর আমাদের কাজগুলো ডেস্কটপ প্রথম থাকবে, প্রথমটা থাকবে আমাদের এরকম ভাড়া থাকে, যেমন পিসি মতো সেটা করে, তাই না। এখন আমাকে সফটওয়্যারগুলো আনতে হবে, এগুলো যদি নাই আনতে পারি, একটা কম্পিউটার মনে করেন একটা অফিসের কাজগুলো আপনার এই সফটওয়্যারগুলো নাই, এখন আপনাকে আনতে হবে। আইটিতে তো এরকম কবে করবেন, সফটওয়্যার নাই কোথা থেকে আনবেন? এগুলো থাকবে। আর এই নিচে ট্যাক্স বার, এটাকে বলে ট্যাক্স বার। এটার মধ্যে প্রথমে ঘড়ি থাকে, সাউন্ড বক্সের থাকে, তারপর নেট নেট কানেকশনের জন্য নেটের একটা ইন্টারনেট পোর্ট থাকে এখানে। আর এটা তো আপনি জাস্ট রেকর্ড করছেন তো এটা আসছে। আর এটা হচ্ছে মিনিমাইজ বার, এটা বারের ভিতরে আবার কিছু কিছু সফটওয়্যারগুলো দেখা যায়, ক্লোক, সাউন্ড, তারপর নেট, এগুলো সেম থাকে। এখন আমাদের এটা ট্যাক্স বার, এখানে যেগুলো আমরা রাখছি ফোল্ডারগুলো এখানে রেখে দিলে থাকবে, না থাকলে থাকবে না, কারণ এগুলো থাকবে না, তখন থাকবে। আর এটা চার্জ বার, এখানে আমরা যে ফোল্ডারগুলো সফটওয়্যারগুলো চার্জ করতে পারি। আর এইটা হচ্ছে আমাদের মেইন কাজ, এটা হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটন সব ধরনের অ্যাপ ইনস্টল করা থাকলে এখানে ক্লিক করলে আমরা সব ধরনের সফটওয়্যারগুলো এখান থেকে দেখতে পারবো। আমার পিছনে কোন কোন সফটওয়্যার আছে ইনস্টল করা, এখান থেকে লাস্ট একদম এডিট লেখা থাকে, এর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত নাম লেখা থাকে। এখান থেকে আপনি যে ফোল্ডারে চার্জ দিবেন সেটিকে চার্জ দিলে সেই ফোল্ডারে চলে আসবে। তো আমাদের পিসিটা যদি আমরা কাজ করবো, আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন, অফিস পরে যাচ্ছে আমরা বেসিকটা শিখতে। এটার নাম কি সবাই, স্টার্ট বাটন। এটার বাটনের মধ্যে আমরা কি পাবো, যে কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকলে সব সফটওয়্যার এখানে দেখতে পাবো, যখন আমি চাইবো তখন আমি এখান থেকে আর ডেস্কটপে যখন কোনো সফটওয়্যার থাকবে না তখন আমি রাইট বাটনে ক্লিক করে এখানে যাই, সার্চ বাটনে লিখবো কন্ট্রোল প্ল্যান, কন্ট্রোল প্ল্যান লিখলে কন্ট্রোল লিখলে এই সফটওয়্যারটা চলে আসবে। এইটার মধ্যে সব ধরনের সফটওয়্যার সেটিংগুলো পাওয়া যায়। আবার কিছু লগ ইন করে পাসওয়ার্ড দিতে চাই, তাহলে ইউজারের জন্য চাই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে যে অ্যাডমিন আছে, এখান থেকে অ্যাডমিন নিউ, এখান থেকে অ্যাডমিন করে দিলে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন। ক্লিক করে যে চেঞ্জ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে আপনার পিসির নামও চেঞ্জ করে দিয়ে ক্লিক করে যখন পিসিটা অন করবেন তখন আপনার পিসিটাকে চালাইতে পারবেন, বাট পাসওয়ার্ড চাবে। এখন যদি পাসওয়ার্ড না দেন তাহলে পিসিতে পাসওয়ার্ড চাবে। এখান থেকে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন। এই কন্ট্রোল সব ধরনের সেটিংগুলো পাওয়া যায়। আমরা এটাতে যেমন আমরা পিসিতে সফটওয়্যারগুলো নাই সেগুলো আমি আগে দেখবো হচ্ছে
এই ভিউতে যাব, রাইট বাটন ক্লিক করব, ভিউতে যাওয়ার পর শো ডেস্কটপ আইকন, দেখো এটার আইকনগুলো হাইড করা আছে এখানে। ভিউ থেকে শো আইকন যেগুলো হাইড করা থাকে তাহলে হাইড হয়ে যাবে, যদি না থাকে তাহলে আমরা এভাবে আনহাইড করে দেবো। তারপর কোনো বাইচান্স যদি আমার এটা ডিলিট হয়ে যায়, পিসিটাই ডিলিট হয়, তাহলে আমি এই পিসিটা কোথায় পাবো, তাই না? পিসি নাই, মনে করুন এইগুলো সব কিছু আমার নাই, এগুলো থেকে সরাই রাখলাম, বাট এগুলো মনে করুন যে আমার কিচ্ছু নাই, শুধু এইটা আছে, ওইটাও নাই। এখন আমি পিসি আনবো কিভাবে, এটা কন্ট্রোলার আনবো কিভাবে, আনতে হবে না আমাকে, চলে গেলে এটা আনার জন্য আমি কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, পার্সোনালাইজেশন এখানে দেখতে হবে। এখানে গেলে আমরা থিমে চলে যাবো, থিমে চলে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবো ডেস্কটপ আইকন, অর্থাৎ কেন থাকবে থিমে, কত কেন থাকবে লক স্ক্রিনে, কত থাকবে টেক্সট বারে, কারণ একটু দেখতে হবে থিমের মধ্যে সবগুলো পিসিতে পার্ট থিমের মধ্যে থাকে। থিমের নিচে গেলে রাইট দিকে ডেস্কটপ আইকন সেট, এখানে ক্লিক করলে আমাদের সামনে ডেস্কটপ আইকন সেটগুলো চলে আসবে। আমি ডেস্কটপের সামনে কি কি রাখতে চাই, কম্পিউটার তো অবশ্যই রাখবো, রিসাইকেল বিন, কন্ট্রোল বার, এটা টিক মার্ক দিতে হবে যেগুলো রাখতে চাই, তারপর অ্যাপ্লাই দিতে হবে, তারপর ওকে দিলে কি হবে আমাদের সামনে সেটা চলে আসবে, চলে আসবে। কিছু থাকবে, রিসাইকেল বিন থাকবে, আর একটা কন্ট্রোল প্ল্যান, কন্ট্রোল বার থাকবে। এই জাতীয় পার্সোনালাইজেশন, থিম সেটিং, আইকন, ডেস্কটপ আইকন, এখান থেকে টিক মার্ক দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে, ওকে করতে হবে, তাহলে এই সফটওয়্যারগুলো আমার সামনে চলে আসবে। তারপর কি, এটা হচ্ছে পিসি, মানে যেটার মধ্যে আমার মেমোরিটা ইনক্লুড থাকে। আর একটা জিনিস ভুলে গেছি বলার জন্য, আমরা যখন পিসি বিল্ড করছি আমাদের একটা মেমোরি ইউজ, মানে হার্ড ডিস্ক ইউজ করতে হবে। প্রথমে তো মাদারবোর্ড বলছি, তারপর হচ্ছে প্রসেসর, তারপর হচ্ছে র্যাম, তারপর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এসএসডি অথবা হার্ড ডিস্ক, যেটার মধ্যে আমার উইন্ডোজটা রানিং করার জন্য প্রয়োজন হবে। এই উইন্ডোজটা রানিং করার জন্য একটা হার্ড ডিস্ক, মানে একটা মেমোরি দরকার হবে। সেটা কোনটা, যে পিসিতে গেলে আমরা দেখতে পারবো এখানে কয় জিবি, এইটা মিলে আর এইটা মিলে যে কয় জিবি হবে, 228 জিবি বা 256 জিবি হয়, 500 জিবি হয়, বা 1 টেরাবাইট হয়, এরকম একটা হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক থাকলে আমরা শো করবো, প্রথমে হয়তো এই একটা শো করে, বাট এগুলো থেকে পার্টিশনগুলো বাড়াই দিতে হবে, যেগুলো থাকে এই একটা একটা করে বাড়ানো যায়। বাড়াবো কিভাবে? দেখাবো। তা আমরা দেখলাম পিসি আর রিসাইকেল বিন আনবো কি হবে, তাই না? সফটওয়্যারটা আনলাম, এখন আমাদের কাজ হবে পিসিটা দেখা, পিসিটা কোন কনফিগারেশনে কি দেওয়া আছে তৈরি করে, এখন চেক করবো না, আমরা তৈরি করলাম পিসিটা বিল করবো না, তাহলে এখন চেক করবো হচ্ছে পিসিটা কি, পিসিটা যেহেতু চলে গেছিলো মানে ছিল না, আনার পর একটা রাইট বাটনে ক্লিক করবো, ডিসপ্লে প্রপার্টিতে যাবো, প্রপার্টিতে গেলে আমার অ্যাবাউটটা চলে আসবে, পিসিটা কোন ভার্সনে কি দিয়ে তৈরি করা, ডেস্কটপের নাম আসবে, জাস্ট এখানে একজনের নাম দিতে পারে। এখানে কোন প্রসেসরের মাধ্যমে বিল্ড করে দিল, সেই লোকটা আমার সেই প্রসেসর দিল কিনা, আমি যে প্রসেসর কিনছি তার কাছ থেকে সেই প্রসেসরটা দিল না, সেটা চেক করবো এখানে দেয় সে আমি কোন প্রসেসরটা কিনছি। এখানে ইন্টেল, আর মানে ইন্টেলের প্রসেসর কত কোর, i3 কোরের একটা প্রসেসর, কত জেনারেশনের, 10 জেনারেশন, এইটুকু 10 মানে এখানে যে 8 থাকতো, 9 থাকতো, 2 থাকতো, 20 50 60 থাকতো, তাহলে এইটুকু যে প্রথমটুকু থাকতো যেটুকু, তাহলে সেটা করতাম যে ওই ভার্সন, এখানে 5 থাকতো তাহলে 5 জেনারেশন, 6 থাকলে 6 জেনারেশন, যেহেতু 10 আছে তাহলে এটা 10 জেনারেশন, কোর i3 10 জেনারেশন। আর এখন হচ্ছে এই মেমোরি বা প্রসেসরের স্পিড কত, সে কত দূর পর্যন্ত যাইতে পারবে, স্পিড টানতে পারবে, সে যাইতে পারবে 3.60 গিগাহার্টজ থেকে 3.60 গিগাহার্টজ, এটা খুব ভালো প্রসেসর। আর অনেকগুলো থাকে 2.0 গিগাহার্টজ থেকে 3.60 গিগাহার্টজ, সেটাও ভালো হবে, কারণ কি 2 থেকে 3.60 তে যাইতে পারবে, বাকিটা 3 থেকে 3 মানে একটু বেশি, মানে 3 থেকে শুরু হবে, 3.60 করতে পারবে। এইগুলো ট্রাই করবেন, 2.60 থেকে 3.60 গিগাহার্টজের যে প্রসেসর স্পিড, সেই স্পিডগুলো আপনারা ট্রাই করবেন, তাহলে স্পিডগুলো ভালো হবে। 1 2 এগুলো খুবই ভালো না, বাট 2 থেকে 3 এর মধ্যে থাকতে হবে, 3 হলে ভালো। প্রসেসর পার্ট গেল, এখন যে র্যাম, আমরা কয় জিবি র্যাম আর ইনস্টল করছি, এখানে 8 জিবি, এখন 4 জিবি ইনস্টল করলে 4 জিবি লেখা হবে, 16 জিবি লেখা থাকলে 16 জিবি ইনস্টল করছি। এখানে কত জিবি ইউজ হচ্ছে, 7 এত জিবি ইউজ হচ্ছে, কারণ একটা কম্পিউটারে প্রায় 8 জিবির মতো প্রায় ইউজ হয়ে থাকে, এই জন্য মিনিমাম 16 জিবি বা 8 জিবি ইউজ করতে হয় বড় ধরনের কাজ করতে গেলে। যেমন ভবিষ্যতে আপনারা কাজ করবেন, জাভা সিকিউরিটি
এসইও কাজ যখন করবেন, ডিজিটাল মার্কেটিং কাজ করবেন, তখন একটু আমাকে 23 জিবি থেকে শুরু করে 16 জিবির মধ্যে রাখতে হবে। মিনিমাম 16 জিবি ভালো হয়, বাট প্রাইস না মিললে 8 জিবি নিতে হবে। তারপর হচ্ছে ডিভাইস আইডি, এটা কোনো প্রয়োজন নাই, মানে পিসিটা যখন বিল্ড করে অটোমেটিক ডিভাইস আইডি পাওয়া যায়। এটা প্রোটেকশন আইডি, উইন্ডোজের আইডি। আর এইটা আমার প্রয়োজন যে কত বিটে আমার প্রসেসরটা ইনস্টল হচ্ছে। 64 বিট হয় আর 32 বিটের হয়। 32 বিটগুলো অনেক ওল্ড ভার্সন, 64 বিটগুলো এখন প্রসেসরগুলো মানে লেটেস্ট ভার্সন। প্রত্যেকটা সফটওয়্যারের গায়ে লেখা থাকে 64 বিট ইনস্টল, 32 বিট ইনস্টল। যখন আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করবো সেটা দেখে নেবো সেটা 32 বিটের না 64 বিটের। 64 বিট থাকলে 32 বিটের সফটওয়্যার সাপোর্ট করে, 64 বিটের সাপোর্ট করে। আর 32 বিট হলে 64 বিটের সফটওয়্যারগুলো সাপোর্ট করে না। এটা হচ্ছে প্রবলেম। এটা থাকলে সবগুলো সফটওয়্যার সাপোর্ট করে। দ্বিতীয়ত আমরা হচ্ছে এই উইন্ডোজটা, এটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে। উইন্ডোজটা উইন্ডোজ 7 আগে ছিল এক্সপি, ওল্ড ভার্সন যখন আগে ছিল এখন ছিল এক্সপি, উইন্ডোজ এক্সপি। এক্সপি দেখতে কিরকম জানেন তো সবাই নাকি? আগে ওল্ড জেনারেশন ছিল, তারপর 7 বের হলো, উইন্ডোজ 7, তারপর কি হলো 10, তারপর কি হলো 10টাকে আপডেট বের করলো 11, সামনে হয়তো 12 এ চলে যাবে। 10টা এরকম দেখতে, বাট 11টা ম্যাকের যে ফাংশনালিটি চেষ্টা করছে ম্যাকের মতো করার জন্য। 11টা কাস্টমাইজ করে এই কন্ট্রোল বারটাকে মিডলে আসছে, সেন্টারে নিয়ে আসছে, একটু মানে ম্যাকের মতো করার ট্রাই করছে, মানে অপারেটিং সিস্টেম ওএস এর মতো করার ট্রাই করছে। ম্যাকটা চলে ওএস এর মাধ্যমে, আইওএস বা ওএস এর মাধ্যমে ভার্সনের মাধ্যমে চলে। আর উইন্ডোজ তো ওদের মাইক্রোসফটের উইন্ডোজের ভার্সনে চলে। এর জন্য এখানে উইন্ডোজ যে ভার্সন ইউজ করবেন 11 হলে 11, প্রো হলে 10 হলে 10। বাট উইন্ডোজ 11 অনেক নতুন ভার্সন, অনেক বাগস থাকে, কাজ করতে সমস্যা হয়। এর জন্য আপনার যদি এখন পিসি 10 এ বিল্ড করেন 10 এ বিল্ড করবেন, তাহলে সমস্যা সমাধান হবে না। বাট যখন উইন্ডোজটা যখন 12 এ চলে যাবে তখন ওই 11টা তখন ফিক্স হবে গ্লোবালি, মানে ফিক্স এখন তো সব ডেভেলপার ভার্সন আছে, এর জন্য প্রবলেম থাকে। এই জন্য আমরা 10 গ্লোবালটাই ব্যবহার করবো, 11 এ যাবো না। বাট পিসি কেনার সময় ওরা 11টা দিয়ে দেয়, বাট তখন বলে দেবেন 10 দিয়ে দেয়। তারপরে এখান থেকে উইন্ডোজের লাইসেন্স কিভাবে দেয়? উইন্ডোজটা দুই ধরনের হয়, একটা ফ্রি, একটা ক্র্যাক, আর একটা পেইড। ফ্রি বলতে উইন্ডোজ যখন বিল্ড করে দেয় তখন ওরা একটা ফ্রি লাইসেন্স দিয়ে দেয়। দ্বিতীয়ত এটার লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেলে অনেকে ক্র্যাক সফটওয়্যার ইউজ করে, ক্র্যাক করে সফটওয়্যারটাকে আপাতত অ্যাক্টিভ করে দেয়। আর এখন হচ্ছে পেইড। ফ্রি হচ্ছে 30 দিনের জন্য আপনাকে এটা উইন্ডোজটা ব্যবহার করতে পারবেন, তারপরে এখানে লেখা আসবে উইন্ডোজ অ্যাক্টিভেট একটা ওয়াটারমার্ক করবে। আর ক্র্যাক ভার্সনগুলোতে সমস্যা কি? ক্র্যাক তো ইনস্টল করবেন ঠিক আছে, বাট ক্র্যাকে অনেকগুলো ক্র্যাক যারা করে তারা তো হ্যাকিং প্রসেস করে, লাইসেন্সটা চুরি করে করে। হ্যাঁ, ওইটার মধ্যে কোনো ভাইরাস থাকে যাকে বলে ম্যানুয়াল ভাইরাস। ওই ভাইরাসটা যদি কোনো ক্ষতিকর ভাইরাস হয় তাহলে আপনি এই পিসিতে সারাক্ষণ খালি ঘুরতেই থাকবে, দেখার কোনো জায়গা ঘুরতে থাকবে। বাট কোনো সময় যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ইউটিউব অ্যাকাউন্ট থাকে, আপনার কোনো টেলিভিশন চ্যানেল থাকে, তখন ওটার উপর ইফেক্ট করবে, আপনার ওই চ্যানেলটাকে সে লগ ইন করা ট্রাই করবে। লগ ইন করতে যখনই যাবে তখন আপনার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে অথবা ব্লক করে দেবে। দেখেন না অনেক সময় ফেসবুক অন্য একটা পিসিতে লগ ইন করলে ওর অ্যাকাউন্ট সিকিউরিটি অঙ্গ ব্লক হয়, তাই লেখা থাকে না, তখন ওই ছবিতে তারপরে লকটা ছাড়াইতে হয়। এটা কিসের জন্য হয়? এই সফটওয়্যার ক্র্যাক জাতীয় সফটওয়্যার ইউজ করার কারণে এই সফটওয়্যারগুলো ওই সফটওয়্যারকে লগ ইন করার ট্রাই করে, মানে ক্র্যাক করার ট্রাই করে, মানে একদম ভাইরাস ট্রাই করে। তখন কি করে ফেসবুক, ইউটিউব যারা বড় ধরনের মার্কেট প্লেস, তারা ক্র্যাক করতে না পারার কারণে বলে যে আপনি অন্য আরেকটা পিসিতে লগ ইন করছেন সফটওয়্যার। এর কারণে আপনাকে এটাতে লগ ইন করার জন্য আপনার প্রুফ দিতে হবে। এর কারণে অনেক অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়। এর জন্য আমরা ক্র্যাক থেকে দূরে থাকি। ক্র্যাকটা হচ্ছে খুবই চাপক। ভালো ক্র্যাক হলে ভালো, বাট যদি বাই চান্স কোনো ভাইরাসে পড়ে যায় তাহলে কিন্তু আপনার ডাটাগুলো সব চুরি হয়ে যাবে, প্লাস আপনি যে অ্যাকাউন্টগুলোতে কাজ করবেন ভবিষ্যতে সেই অ্যাকাউন্টে রিস্ক। এর জন্য আমরা ট্রাই করবেন 200-300 টাকা হোক, মিনিমাম 800 টাকা শুরু হয়, বাট 300 টাকা হলেও পাওয়া যায়, কিছু অনলাইন প্রোডাক্ট সবই পাওয়া যায়। ট্রাই করবেন জেনুয়াল লাইসেন্স কিনে অ্যাক্টিভ করে। কীভাবে অ্যাক্টিভ করবেন? জেনুয়াল লাইসেন্সটা অনেক জায়গায় দেয়। আমরা যে নর্মাল দোকান থেকে উইন্ডোজ ওটা হচ্ছে ক্র্যাক ভার্সন, 50 টাকা পাওয়া যায়, 100 টাকা ফ্রি লাইসেন্স, মানে ফ্রিটাই ফ্রি থাকে, বাট ক্র্যাক ভার্সনটা পাওয়া যায়। আমি এরপর এরকম করার পরে আমার একটু পর পরে উইন্ডোজ লাইসেন্স ওই উইন্ডোজ ইউজ করলে আপনি উইন্ডোজের মজাটা ঠিকভাবে পাবেন না, একটু পর পরে আসে। সমস্যা করবে। আপনার ক্র্যাক করলে চলবে ঠিক আছে, কিন্তু
মানে ওই আসল উইন্ডোজের মজাটা পাবেন না যে উইন্ডোজটা কিভাবে চলায় মজাটা ওইভাবে পাবেন না। এখানে কিন্তু সবগুলো ট্র্যাক সফটওয়্যার, এর কারণে যে মাঝে মাঝে উইন্ডোজ ক্র্যাশ হয়ে পড়ে যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবেই আপনার উইন্ডোজ লাইসেন্স লিখে দিতে আমার বাংলাদেশে কাজ দিই অনেক প্রোভাইডাররা অনেক দেওয়া যায়, রায়ান্স আছে, এগুলোতে দাম 800 টাকার মতো, তাই জন্য একটু ভালো দাম দিয়ে ভালো প্রোডাক্ট এটা কতদিন থাকে যেটা পেইড লাইফ টাইম, মানে এই প্রোডাক্টটা আপনাকে একটা পিসের জন্য লাইফ টাইম সাপোর্ট করবে এই কোডটা, মানে পিসিতে ইনস্টল করবেন উইন্ডোজ মেরে গেলে ওই কোড ইউজ করতে পারবেন, বাট লাইফ টাইমের জন্য আপনি একটা ডিভাইসে আমি যদি অফিসিয়ালটা নিই তাহলে যদি উইন্ডোজ 11 আপডেট আসবে না অফিসিয়াল উইন্ডোজ আপডেট হলে তো সমস্যা, আপডেট আসলে উইন্ডোজ 11 এর লাইসেন্স কি দিতে হবে তাহলে, তখন আবার ওটা লাইসেন্স কিনতে হবে। একটা লাইসেন্স উইন্ডোজ 7 উইন্ডোজ 10 না যেমন আমার বাসায় তো কি হলো মানে আমার ল্যাপটপে ধরো দিয়েছি আমার আরেকটা ল্যাপটপ আছে সেটা ওরা ঠিক করে সেটা অটোমেটিক্যালি উইন্ডোজ যখন আপডেট হয় ওটা যখন আপডেট দিছে হয়তো ওকে বা পাস মানে কোনো পারমিশন থাকে দেওয়ার কারণে ওটা 11 10 থেকে 11 এ চলে আসে, এরকম মাঝে মাঝে নোটিফিকেশন আসে যে অটোমেটিক যদি আপডেট থাকে সফটওয়্যারটা তাহলে অটোমেটিক আপডেট নেওয়ার পর একটা নোটিফিকেশন যে আপনি 11 সুইচ হবে, যেই সুইচে চাপ দিবেন অটোমেটিক 11 সুইচ হয়ে যাবে, চলে গেলে ওটা 11 মোডে চলে যাচ্ছে, তখন আর টেনে থাকে, তো ওটা এটা তো অফিসিয়ালি আসছে। ওটা অপশনালি আসছে, এটা আমাদের এখনো আছে, বাট ওখানে সুইচ অথবা কোনো ওকে ক্লিক করার একটা নোটিফিকেশন আসছে, ওটা ক্লিক করলে হবে, তাছাড়া হবে না, ওটা পারমিশন দিলে সেই লাগানো সুইচ হয়, যদি পারমিশন পাইতে ভুল বলতে তবু ওকে হয়ে গেছে এই কোনো টেন থেকে ইলেভেনে আপডেটে চলে গেছে, ওদের অফিসিয়ালি আপডেটে চলে গেছে, আপডেট চলে গেছে তাহলে 11 আবার ব্যাক যেতে গেলে আমাকে আবার উইন্ডোজ দিয়ে মানে পেইড উইন্ডোজ ব্যবহার করতে হবে। আমরা সারাটাকে লোকাল না নিয়ে ব্র্যান্ডটা নিলে কি হবে আপনি অ্যাকচুয়াল মজাটা পাবেন এবং সব ভাইরাস থেকে মুক্ত থাকবেন আর কি, যে কোনো আপনার যে ভালো অ্যাকাউন্ট পায় মানে অনলাইনে কাজ করতেছেন, বড় বড় অ্যাকাউন্টে ফাইবারে কাজ করতেছেন বা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছেন, তাহলে তো আপনাদের একটা ভালো প্রফিট অ্যাকাউন্ট না, এইগুলো যদি সে ভাইরাস অ্যাটাক করতে চায় কিন্তু আপনি এগুলো সাবস্ক্রাইব করার সম্ভাবনা না, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, এই জন্য ট্রাই করেন ফ্রি না কিনে, যেমন পিসি বানাবেন তখন তোরা ফ্রি দেবে, বাট আপনি এক্সট্রা ভাবে একটা ডিশ ওনাদের থেকে কিনে নেবেন, এরকম একটা 800 টাকা সর্বোচ্চ 800 টাকা বা এর নিচে 200 টাকা শুরু হয় প্রাইসটা, 200 300 400 500 এক একজন যত দাম দিয়ে কিনবো তত ভালো। যত ভালো বেশি দাম দরকার নেই, 800 টাকার মধ্যে প্রাইস হয়, বাট এক একজন এক এক রকম ভাবে বিক্রি করে প্রাইসটাকে নিয়ে, বাট 200 টাকা 100 টাকা এগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন থেকে দেখা যায়, বাট আপনার জিজ্ঞেস করুন এটা অরিজিনাল ক্র্যাক ছাড়া কেন, যেটা পেইড লাইসেন্স কিনা সেটা কীভাবে বুঝবেন, সেগুলোর গায়ে এরকম বড় বড় স্টিকার দেওয়া থাকে, ভালোভাবে দেওয়া থাকে, হ্যাঁ এরকম দেওয়া থাকে 50 টাকা ডিস্কও তো এরকম দেওয়া থাকে তাই না, 50 টাকার দোকানে যে লোকাল দোকানগুলো আছে গেলে 50 টাকা হলে 100 টাকা হলে পাওয়া যায়, হয়তো পেন ড্রাইভ দিয়ে দিয়ে দেবে। তিন টাইপের দেওয়া যায় ডিস্কও দেয়, ডিস্কটা ক্র্যাক উইন্ডোজ থাকে, অরিজিনাল উইন্ডোজ থাকে, ওইগুলো শুধু বড় বড় ব্র্যান্ডগুলোতে ভালো ভালো ওইগুলোতে বিক্রি করে, বাট অন্য সব সবগুলোতে 50-60 টাকাটা ঢুকায় রাখে, আজকে এই জিনিসটা এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সন হয়, এইগুলো আপনাদের কিনলে এরকম স্টিকার গুলো এরকম হয় সুন্দর হয়, মানে প্রোডাক্ট লাইসেন্স গুলো সুন্দর ভাবে থাকে, হ্যাঁ এই স্টিকার গুলো একদম প্রফেশনাল ভাবে থাকে, এখন তো ভাইয়া উইন্ডোজ আপনার সিডি ইউজ করা মানে ল্যাপটপে তো সিডি ডিস্ক সেই ডিস্ক নাই, বাট ওদেরকে ডিস্ক না নিয়ে আপনার কিওয়ার্ড কিটা থাকে না, এই কিট দরকার, আমার যে লাইসেন্সটা দরকার না এটা দরকার, যাদের এটা এন্ট্রি করবে। এন্ট্রি করবে, আর যারা এন্ট্রি নেয় তারা উইন্ডোজ দেওয়ার পর উইন্ডোজটা এখন আছে মনে করেন ক্র্যাক ভার্সন আর যাই ভার্সন আছে, এখন আমি লাইসেন্সটা দিলে ওই ক্র্যাক ভার্সনটা ডিলিট হবে, বাট আমরা কি করবো আবার একটা উইন্ডোজ দেবো, তিনটা উইন্ডোজ দেওয়ার পর আমরা কি করবো ওই লাইসেন্সটা কিভাবে দেবো, যখন এই ডিস্ক কিনবো অথবা একটা অনলাইন প্রোডাক্ট কিনবো, অনলাইনে কিন্তু আর এই ডিস্ক দেবে না তাই না, অনলাইনে কিন্তু ওই লাইসেন্সটা দিবে, অনলাইনটা আমি দেখাই কিরকম থাকে, এগুলো তো রায়ান্স কম্পিউটারে গেলে এরকম একটা ডিস্ক ধরা দিবে আপনাকে তাই না, এরকম স্টিকার দিবে যেগুলো সিল মারা থাকবে এরকম খোলার না, ওইগুলো টান দিয়ে আপনি স্টিকারটা খুলে তারপর ইউজ করতে পারবেন তাই না, আর এরকম কোডগুলো দেওয়া থাকবে সুন্দরভাবে মাইক্রোসফট থেকে, এগুলো হচ্ছে জেনুয়াল প্রোডাক্ট, আর যেগুলো এরকম থাকবে না সেগুলো ডুপ্লিকেট প্রোডাক্ট, এইগুলো অনলাইনে যারা রায়ান্স বা তারাও বিক্রি করছে, তারা কিভাবে বিক্রি করতেছে, তারা এখানে ঢুকলে তারা ওই লাইসেন্সটা ডিস্কের উপরে যে লাইসেন্সটা থাকে ওটা আপনি খুলে তারা আপনাকে আপনার অনলাইনে প্রোভাইড করবে, যেমন এই যারা 600 থেকে 790 টাকা, তারা কি করে অর্ডার করলে কি করবে এই প্রোডাক্টের যে কোডটা আছে অ্যাক্টিভেশন কোড, সেই কোডটা আপনাকে মেইলে পাঠিয়ে দিবে, মেইলটা পাঠিয়ে দিবে, মেইলে পাঠিয়ে দিলে আপনি কি করবেন ওই কোডটা নিয়ে এই জায়গায় আসার পরে অ্যাবাউট থেকে চেঞ্জ প্রোডাক্ট কি আপডেট রিলেশন উইন্ডোজ এখানে ক্লিক করলে একটা বক্স চলে আসবে যে আপনার
কোন ভার্সন উইন্ডোজ 10 প্রো উইন্ডোজ অ্যাক্টিভেট, এখন যদি নট অ্যাক্টিভেট থাকে বা ভাইরাস লাল কালার থাকে তাহলে আমরা কি করতে হবে এখানে চেঞ্জ প্রোডাক্ট কি, এখানে ক্লিক করলে এইরকম একটা প্রোডাক্ট কি, এইরকম এখানে 5টা সংখ্যা, এখানে 5টা সংখ্যা, এরকম 5টা সংখ্যা, এইরকম একটা প্রোডাক্ট কি দিবে আপনাকে। ইউজার আইডি আর পাসওয়ার্ড না পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিবে না, আপনাকে একটা কোড দিবে, দেখেন কোড নাম্বার দিয়ে দিতে কোড নাম্বার মেলে দিবে অথবা আপনি যখন পাসওয়ার্ড করবেন ওটা আপনার ডাউনলোডের অপশন আছে। ট্রায়াল যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে, যেগুলো ক্র্যাক ভার্সনের কোডগুলো থাকে এই যে এরকম কি দিবে আপনাকে, এরকম কি হয়ে থাকবে লাইসেন্স কোড, এখানে লেখা থাকবে কত বছর জন্য কিসের জন্য কত লাইন টাইম, এইটাকে কপি করতে হবে, কপি করে আমার এই সেটিং এ যায় এখানে বসাইতে হবে, আর নেক্সট দিলে এইটা বসে যাবে কাজ করবে, যদি না কাজ করে তারা অবশ্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, যেটা কাজ করতেছে না ভালো প্রোডাক্ট দিতে হবে, তখন তারা সাপোর্ট দিবে, ওই সাপোর্ট আবার কি দিবে ওই কিটা এখানে বসায় নেক্সট দিলে ওকে করলে এখানে লেখা আছে উইন্ডোজ অ্যাক্টিভেট, এখন নট অ্যাক্টিভেট লেখা থাকলে তার মানে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট নাই, আর যখন অ্যাক্টিভেট হবে তার মানে এই উইন্ডোজটা পারফেক্টলি অ্যাক্টিভেট করা আছে। ওইভাবে কিনে প্রোডাক্ট কি দিয়ে ব্যবহার করবেন তাহলে আপনি সব কিছু নিরাপদ থাকবেন, আর তাই কারণ ক্র্যাক ভার্সন থেকে দূরে থাকা, মানে সফটওয়্যারগুলো ক্র্যাক না করা, সব সফটওয়্যার তেমন ক্র্যাক মাইক্রোসফট অফিস ক্র্যাক, তারপর আপনার ক্র্যাক আসছে না, এগুলো ক্র্যাক না করে আপনি একটু 200 টাকা দিয়ে একটু বেশি টাকা দিয়ে এমএস অফিসটা কিভাবে করব? এমএস অফিস হচ্ছে ফ্রি আর ক্র্যাক, সবাই তো ক্র্যাক ইউজ করে তাই না, আমরা ওখানে ক্র্যাক ইউজ করি, বাট আপনি যদি ধরো সামনে যখন যাবেন তখন আর ক্র্যাক ইউজ করবেন না, যে আপনি যদি একটু অনলাইন রেজিস্ট্রেশন পাসওয়ার্ড অনলাইন থেকে আপনি এখানে যারা রাইমস আছে বা বিভিন্ন শপ আছে তাদের থেকে একটা প্রোডাক্ট কিনে নেবেন, বা অনেক সাইটে ফ্রি প্রোডাক্ট কিনে দেয় ওই কিগুলো ওগুলো ব্যবহার করবেন, এখানে লিখবেন মাইক্রোসফট অফিস যে ভার্সন ইনস্টল করবেন প্রোডাক্টটি ফ্রি, এগুলো একটু ট্রাই করুন, হ্যাঁ অনেক 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 সাপ্লায়াররা ফ্রি দেয়, কিছু কোড কিছু দিনের জন্য ফ্রি দেয়, সেগুলো ক্র্যাক হয়ে থাকে বা কিছু ডুপ্লিকেট হয়ে থাকে, সেই কিগুলো নিয়ে আপনি বসাই দিবেন। এটা কি আমাকে যদি টাকা না থাকে, যাদের টাকা নাই তারা ক্যাশ ইউজ করবে, যাদের টাকা একটু নাই তারা একটু অনলাইনে রিসার্চ করবে, আর যারা একটু টাকা বেশি আছে সেফ থাকতে চান তারা অনলাইনে যে কোনো একটা রায়ান্স বা যে কোনো একটা দোকান থেকে, এটা কি লাইফ টাইম? এটাও লাইফ টাইম, এটা তো ডাউনলোড করবে এগুলো হচ্ছে ফ্রি, ফ্রিগুলো আর কি ফ্রিগুলোর কথা, ফ্রির মধ্যে কেউ ক্র্যাকও ঢুকায় রাখে, সো অরিজিনাল ঢুকায় রাখে, এটা খুঁজতে হবে আপনাকে রিসার্চ করে করে ঢুকাই, বাট এটা যাদের টাকা সমস্যা তারাই এগুলো কাজগুলো করবে যেন আপাতত চালানো যায়, আর যারা চালানো যাচ্ছে না তাহলে তারা তো যারা প্রোটেকশনে থাকে সবসময় তারা একটা কিনে নেওয়াই ভালো, 200-300 টাকা আপনি গেলে কি সমস্যা কিনলে তাহলে এটার মধ্যে কোনো ভাইরাস থাকবে না, ট্রাই করুন পুরো পিসিটাকে ভাইরাস মুক্ত চলাবে, যখন দেখা গেল পারচেজটা আমার পারচেজটা টাকা কিন্তু ফ্রিতে, ফ্রিগুলো তো বললাম ডুপ্লিকেট হয় ভালো হয়, যে যেমন ফ্রি দিচ্ছে তাই না, এই যে এটা হচ্ছে ফ্রি লাইসেন্স, এটা কপি করতে হবে, তার আগে আমরা দেখবো কিভাবে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তার আগে দেখতে হবে, তারপর এটাতে যাবো সব, এইরকম সফটওয়্যার ওপেন ইনস্টল করার পর আমাদের লেখা এরকম সফটওয়্যারটা ওপেন করার পর এখানে আমরা অ্যাকাউন্ট আছে না, যে অ্যাকাউন্ট এটা আপডেট লাইসেন্স, তার মানে এটা আমার লাইসেন্স নাই ফ্রি চলাচ্ছে, হ্যাঁ এখানে অ্যাকাউন্টে যাওয়ার পর যে প্রোডাক্ট অ্যাক্টিভেট তাই না, প্রোডাক্টটা অ্যাক্টিভেট আছে তাই না, ক্র্যাক ভার্সনে আছে, বোঝা যায় না আবার ক্র্যাক ভার্সনে বাট এখান থেকে চেঞ্জ প্রোডাক্ট করতে হবে, চেঞ্জ প্রোডাক্ট এখানে এই প্রোডাক্ট কি ঢুকাইতে হবে, ঠিক হয় অ্যাক্টিভেট অফিস, এখানে ক্লিক করলে অফিস হয়ে যাবে, তার লগ ইন করতে হবে, একটা জিমেল ক্রিয়েট করতে হবে, জিমেল ইউজার দিতে হবে, না দিলেও সমস্যা নেই, বাট এখন আমরা সব এটা অফলাইন করে নিলেও সমস্যা নেই, এখান থেকে নেটওয়ার্কে যাব, ইন্টারনেট করে যাব, চেঞ্জ অ্যাডপ্টার পোর্শনে গেলে এটা নয়েট ডিসকানেক্ট করে নেটটা ডিসকানেক্ট হবে, অনলাইন আর সাপোর্ট পাবে না, তখন কিন্তু আমরা চেঞ্জ করি, এখান থেকে দেখি অনলাইন প্রোডাক্ট, আচ্ছা যাই হোক অনলাইনে দিতে হবে, যদি কোনো অফলাইন প্রোডাক্ট ফ্রি হয় তাহলে এখানে দেওয়ার পর টাইপ দিলে অ্যাক্টিভ হয়ে যায়, বাট এটাকে আমাকে সাইন আপ করে করতেই হবে, এইভাবে ফ্রিগুলো ইউজ করতে হবে, বাট এগুলো তো ভাইরাস থাকে, কারণ এটা সে যে প্রোভাইডাররা দিচ্ছে সে তার জন্য দিচ্ছে, বেনিফিট হওয়ার জন্য, হয়তো কেউ কেউ ভালো জিনিস কেউ কেউ খারাপ, এখন লগ ইন করে দিচ্ছে প্রোডাক্টের জন্য জিমেল
পাসওয়ার্ড দিয়ে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, ফার্স্ট নেম লাস্ট নেম একটা ফোন নাম্বার দিলে আপনার এই মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ইউজ ফোন নাম্বার দিলে ফোন নাম্বার একটা ওটিপি যাবে, নাম দিলে ওকে হয়ে গেলে ইউজার পাসওয়ার্ড একটা খাতা লিখে রাখবেন ভালো একটা সেকেন্ড। ও তো এখান থেকে ওই ওরা এটা লেগে পার্সোনাল মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সিস্টেমটা দেখা অবশ্যই আমরা দেখতে শেষ করব। এটা হচ্ছে প্রোডাক্ট কি যেটা মানে মানে দুই ধরনের থাকে, দুই ধরনের সেলর থাকে। এটা এখন শেষ, তাহলে আমরা উইন্ডোজ পর্ব শেষ, তাই না? উইন্ডোজের আমরা দেখতে পেলাম পিসিটা কিভাবে বিল্ড করা, কত দিয়ে বিল্ড করা, এই পদ্ধতিতে আমরা কাজগুলো করতে পারি, দেখতে পারি। এভাবে আমরা পুরোটা দেখলাম। এখন আমাদের কাজ হলো ট্যাক্স বারে। ট্যাক্স বারে কি কি কাজ? ট্যাক্স বার থেকে আমরা এখন দেখবো মেমোরির প্রসেস কিরকম চলছে। এর জন্য কি করতে, ট্যাক্স বারে ক্লিক করতে হবে, যে ট্যাক্স বার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের প্রসেসরের পারফরমেন্স কোনটা কিরকম দেখাচ্ছে, সে কোন সফটওয়্যার কতভাবে চলতেছে, বা কোনো সফটওয়্যার ক্র্যাশ করলো, মনে করেন এই বাজারটা আবার হ্যাং হয়ে গেল, মাউসও লড়তেছে না, কিছু লড়তেছে না, তখন আপনাকে অ্যাকাউন্টে ক্লিক করে ট্যাক্স বার আনতে হবে, সেই সফটওয়্যারটা খুঁজতে হবে, যে সফটওয়্যারটা চলতেছে না, সেই সফটওয়্যারের মাধ্যমে আমি ক্র্যাশ মানে সফটওয়্যারটা হ্যাং হয়ে গেছে, এখানে মাধ্যমে কাজ করতে হ্যাং হয়ে যায়, কাজ করে না। তো যে সফটওয়্যারের মধ্যে ছিলেন সেই সফটওয়্যারটা এবার ধরে এই যে ইন দ্য ট্যাক্স এখানে ক্লিক করলে ওই সফটওয়্যারটা একদম ক্লোজ হয়ে যায়, তখন ওই হ্যাংটা ছুটে যায়। এখানে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, ছুটে গেছে। এখানে কি করে কোন সফটওয়্যার কত সিপিইউ খাচ্ছে, মেমরি খাচ্ছে, ডিস্ক খাচ্ছে, সব নেটওয়ার্কগুলো এখানে শো করে। তারপর আমাদের কি পারফরমেন্স কি সিপিইউ কত, এর পারফরমেন্স কত দিচ্ছে, কত গিগাহার্টজ চলতেছে সেটা দেয়। মেমোরিটা কত জিবি খাচ্ছে, মেমোরি স্পিডটা কত, হার্ড ডিস্ক কিভাবে চলছে, কত স্পিডে চলছে, ইন্টারনেট কত স্পিডে চলতেছে, সেগুলো দেখা যায়। এটা হচ্ছে সিপিইউ, যেটাকে বলে গ্রাফিক্স কার্ড। শেয়ার গ্রাফিক্স আর একটা ডেডিকেটেড আলাদা এক্সট্রা থাকে, কিনতে হয়, পাশাপাশি কিছু ল্যাপটপে থাকে। শেয়ার গ্রাফিক্স বলতে ইন্টেল প্রসেসরের সাথে ফ্রি থাকে, এইগুলো দেখতে হয়। আর এইগুলো দেখতে হয়, হচ্ছে ট্যাক্স বারের কাজ। ট্যাক্স বারের আরেকটা কাজ হচ্ছে কি, এই যে লক ট্যাক্স বার, লক না থাকলে কি হবে, আপনি এটা টান দিলে হঠাৎ করে উপর দিকে চলে যাবে, টান দিলে আবার এদিকে চলে যাবে, টান দিলে এদিকে চলে যাবে। দেখবেন কিছু কিছু অফিসে এরকম অনেকে করে ফেলায়, তার ঠিক করতে পারে না। এর জন্য কি করতে হবে, এটাকে আগে প্রথমে লকটাকে ছুটাইতে হবে। লক থাকলে লক করে দিলে এটা কোনোদিনও টানলে ছুটবে না, বাট এটা লক না থাকলে যখনই কেউ টেন দেবে অন্যদিক যেদিক সেদিক চলে যাবে। এর জন্য আমরা কি করবো, ট্যাক্স বারটাকে লক করে রাখবো। লক করলে এটা কেউ এসে টান দিলে চলবে না, এখানে ফিক্স করা থাকে। এইগুলো আমাদের হচ্ছে বেসিক, মানে কম্পিউটারের এসিপিএস, মানে কম্পিউটার হার্ডওয়্যার থেকে শুরু করে কম্পিউটারের যে বেসিক ধারণা সেগুলো এটা জানতে হয়, কারণ এটা না জানলে আপনার ভবিষ্যতে কাজ করতে পারবে না। এখন আমরা যাবো সফটওয়্যারের দিকে। এখন এই যে পিসি গুলো রানিং করলে নতুন, এখন আমাদের সফটওয়্যার ইউজ করে কাজগুলো করতে হবে। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের ফোল্ডার আছে, বিভিন্ন ধরনের ফাইল আছে, বিভিন্ন ধরনের ফাইলের নাম আছে, ফাইল ফরম্যাট আছে, যাকে বলে নামগুলো হচ্ছে ফরম্যাট। এগুলো হচ্ছে ইএক্স ফরম্যাট, যেগুলো সফটওয়্যারগুলো থাকে পিসি, সেগুলো লাস্টে লেখা থাকে ডট ইএক্সই। যে কোনো একটা সফটওয়্যার দেখালে বুঝতে পারবেন এই পিসির মধ্যে গেলে যে কোনো সফটওয়্যার দেখায় আপনাকে, সেই সফটওয়্যারের কাছে গেলে লেখা থাকে ফাইল, যেমন অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ডট এপিকে লেখা থাকে না ফাইল ফরম্যাট, তো তেমনই এই সফটওয়্যারগুলোর লাস্টে থাকে ডট ইএক্সি। যে কোনো সফটওয়্যার যেমন সেটা প্রথমে ডট ইএক্সি মানে ডট ইএক্সি হচ্ছে এটা উইন্ডোজের সফটওয়্যার ফরম্যাট। এই সফটওয়্যার এই ফরম্যাট থাকলে উইন্ডোজে ইনস্টল করতে পারবেন। বাট এপিকে অ্যান্ড্রয়েড মোবাইলে যদি এপিকে লেখা হয় তাহলে এটা আপনি অ্যান্ড্রয়েডের সফটওয়্যার দিয়ে ইনস্টল করা পারবেন, বা আইওএস এর সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারবেন। আইওএস সফটওয়্যারগুলো ডট আইওএস লেখা থাকে বা অন্য ফরম্যাটে লেখা থাকে। বাট আমাদের সফটওয়্যার ইনস্টল করতে গেলে দেখতে হবে কোনটার সফটওয়্যার নামের লাস্টে ডট ইএক্সি আছে কিনা। ইএক্সি দেখার জন্য আমাকে একটা কনফিগার করে নিতে হবে, সেটিং করে নিতে হবে। প্রথমে কম্পিউটারে যাইতে হবে, যাওয়ার পর আমরা এখান থেকে একটা মেনু বার পাবো, ফাইলতে ফাইল মেনুর কাজগুলো এখানে জানার প্রয়োজন নয়, বাট কম্পিউটারে তো অলরেডি থাকে আর ভিউ মেনু থাকে। আমাদের প্রয়োজন হবে কম্পিউটারের মধ্যে গেলে এখান থেকে যেগুলো
আসবে এখন থেকে ওয়ান ড্রাইভ একটা গুগল ড্রাইভ পিসি 3D ডেস্ক এগুলোর দরকার না এখান থেকে ডেস্কটপ ডকুমেন্ট ডাউনলোড ডেস্কটপটা কোনটা ডেস্কটপ বলতে আমি যেখানে সামনেগুলো যা যা রাখছি এইগুলো এই ডেস্কটপের মধ্যে শো করবো মানে শর্টকাট এখানে পিসিতে ঢোকার পর আমি ডেস্কটপ যা পাচ্ছি এখানে ইউজ করতে পারি তারপর ডকুমেন্ট অটোমেটিক যে ডকুমেন্টগুলো সেভ হয় মাঝে মাঝে ডকুমেন্ট ফোল্ডারে সেভ হয় তারপর ডাউনলোড যেগুলো আমরা অনলাইন ব্রাউজার থেকে ডাউনলোড করি ডাউনলোড কোথায় জমা হয় ডাউনলোড ফোল্ডারে তারপর এটা মিউজিক এরকম প্রয়োজন হয় না বা পিকচার অনেক এটার মধ্যে ঢুকে যেতে পারে বাট আপনি যখন ডাউনলোড করবেন সেই লোকেশন দেখা দিলে ওই ফোল্ডারে যায় ডাউনলোড হবে বাকিগুলো ডাউনলোড হবে না সব কোথায় জমা হবে ডাউনলোড ফোল্ডারে জমা হবে তারপর ভিডিও সেভ করেন না হলে অটোমেটিক কিছু ভিডিও সেভ হয় বা এই তিনটা জিনিস কোনো কাজ পায় থাকে না অটোমেটিক এইটার মধ্যে ডাউনলোড হবে সব তো তারপর একটা আমাদের প্রয়োজন হচ্ছে এই যে লোকাল ডিস্ক যাকে বলে আমরা পিসিতে ক্লিক করলে এইগুলোর ফরম্যাটগুলো আমরা এই দিকে আবার দেখতে পাচ্ছি তাই না একই জিনিস এই দিকে আবার আছে উপরেগুলো হচ্ছে ডিফল্ট থাকবে কোনো হার্ড ডিস্ক না থাকলে এটাই শো করবে বাট উইন্ডোজ না থাকলে তো এগুলো শো করবে উইন্ডোজ থাকতে হবে তাহলে পুরো উইন্ডোজটা রানিং করবে রানিং করার জন্য একটা হার্ড ডিস্ক বেসিক যেটা থাকে সেটার মধ্যে লোকাল ডিস্ক সির মধ্যে যে এক্সট্রা বাটন যেটা থাকবে এটা হচ্ছে এক্সট্রা বাটন না সবগুলোতে উইন্ডোজ 7 উইন্ডোজ 8 উইন্ডোজ 11 সবগুলোতে এরকম একটা এক্সট্রা বাটন আছে তার মানে এটা কি এই এক্সট্রা বাটনের সাথে এটা লিংক করা মানে সফটওয়্যারটা এটার মধ্যে কাস্টমাইজ করা থাকে মানে উইন্ডোজের মধ্যে থাকে এই সফটওয়্যারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি উইন্ডোজটা ক্র্যাশ করবে আর উইন্ডোজটা রানিং হবে তখন আবার আপনাকে দিয়ে দিবে এই জন্য এটা না লাগাই ভালো বা যেমন ডিলিট না করাই ভালো বা সফটওয়্যার কাজের জন্য আমরা ডিলিট করে থাকি যখনই দেখবেন এই সফটওয়্যারে এই ফাংশনগুলো এক্সট্রা বাটন লেখা আছে তখন আপনারা এই এটার মধ্যে কোনো গান ভিডিও আপনার পার্সোনাল জিনিস এখানে রাখবেন না কারণ এটা যখন সব নষ্ট হতে পারে ক্র্যাশ হতে পারে সফটওয়্যার থাকে যেগুলো সফটওয়্যার ইনস্টল করি সেটা ডাটা কোথায় জমা হয় এইটার মধ্যে একটু করে জমা হতে যত সফটওয়্যার ইনস্টল করবেন তার কিছু ডাটাগুলো এখানে জমা হচ্ছে ওই ডাটা ডিলিট হয়ে গেলে আপনার সফটওয়্যারটা চলবে না এর জন্য আমাকে এটা থেকে বিরত থাকতে হবে বাট এখানে আমাকে একটা ড্রাইভ তৈরি করতে হবে যেমন এখানে ড্রাইভ আছে একটা তাই না সফটওয়্যার ড্রাইভ আমি তৈরি করেছি এরকম যদি না থাকে আপনারা কিভাবে তৈরি করবেন এই যে ম্যানেজ অপশন আছে না ম্যানেজে ক্লিক করলে একটা অপশন আসবে ডিস্ক ম্যানেজমেন্ট মানে আপনার ডিস্কটা ম্যানেজমেন্ট করতে পারেন ডিস্ক ম্যানেজমেন্ট ক্লিক করলে আমাদের উইন্ডোজটা আছে কোথায় সি ডিস্কে আর এই ডিস্কটা যখন না থাকবে তখন লেখা থাকবে আমি যে এটা থেকে বাড়াতে চাই এই যে এটা হচ্ছে এই কালার থাকলে কালো কালার থাকলে ফাঁকা আছে আর এটা থাকলে ভরা আছে মানে এই ড্রাইভটা করা আছে তাই না যদি কোনো ডিস্কের মধ্যে ফাঁকা থাকতো মানে স্পেসটা যদি করা না থাকতো ফাঁকা থাকতো তাহলে এরকম কালো একটা সিগন্যাল বাট এটা প্রত্যেকটা ডিস্ক তৈরি করা আছে এর জন্য সবুজ দেখা যাচ্ছে যদি আমি এই ডিস্ক থেকে আরেকটা ডিস্ক মানে একটা ড্রাইভ তৈরি করতে চাই ড্রাইভে একটা জিনিস ফোল্ডার একটা ফোল্ডার কোনগুলো এইগুলো যেগুলো ফোল্ডার এগুলো ড্রাইভ এই ড্রাইভের মধ্যে ফোল্ডারগুলো থাকে এই ড্রাইভ থেকে আমি বাড়াইতে চাই একটু মানে শেয়ার করতে চাই এখানে 16 জিবি আছে আমি এখানে একটু শেয়ার করবো তাহলে এখানে রাইট বাটন ক্লিক করতে হবে স্ক্রিন ভলিউম এখানে ক্লিক করলে আমাদের কতটা ভলিউমটা বাড়াবো এখানে শো করবে হয়তো আমি 1024 এমবি থেকে আমাদের 1 জিবি শো হয় না এরকম করে আমাদের করতে হবে 5 জিবি হয় 5024 6 জিবি হয় 6024 এরকম হিসাব করে আমাদের দিতে হবে কয় জিবির জন্য আমি বাড়াতে চাই আমি মনে করি 2 জিবির জন্য বাড়াতে চাই তাহলে 2024 দিলাম দিয়ে ক্লিক করলাম আমাদের একটা অপশন আসবে 1 জিবির মতো 1 জিবি 98 কারণ একটা 32 জিবি মেমরি দেখবেন কিছু স্পেস থাকে দেখায় যে 28 জিবি একটা পিন ড্রাইভ করে 32 জিবি লেখা থাকে 28 জিবি কারণ ওই জিবিটা এইরকম একটা ক্যাশ এমবি কেস বলে এর জন্য আমরা কিন্তু কমের মধ্যে পাই 2 জিবি দিলে 198 পাই এর জন্য এটা কিন্তু আর বাকিগুলো যে একটু থাকে না ডাটাগুলো ক্যাশ করে রেখে দেয় মানে মেমোরিটা কোনো সমস্যা হলে ফিক্স করে তো এটা দেখেন কালো তাই না একটা বাড়ালাম বাট কালো এখন এটা ডাইরেক্ট তৈরি মানে বাট এটা স্পেসটা ফাঁকা অবস্থায় আছে বাট এখানে কিছু আসে নাই তাই না এখানে শুধু ফাঁকা মানে স্পেসটাতে আনলোড করে পারা রাখে এখন ভলিউমে বাড়াইতে হবে এখন রাইট বাটন ক্লিক করতে হবে নিউ স্মল ভলিউম এখানে ক্লিক করলে নেক্সট দিলে সাইজটা দেখাবে নেক্সট করব এখানে নামটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে তখন ড্রাইভ কি ড্রাইভ হবে আলাদা
এটাই বলতে কি যে সি ডি এরকম নাম থাকে, আর সি তো আমাদের লোকাল ডিস্ক নিয়ে দিচ্ছে, এরকম প্রত্যেকটা ড্রাইভের নাম হয়। সেই ড্রাইভের নাম অটোমেটিক জেনারেট করে আপনি চাইলে লাস্টের দিকেও দিতে পারবেন, বাট ওই সি আর পাইবেন না, কারণ যে ড্রাইভগুলো হয়ে গেছে ওই ড্রাইভগুলো শো করবে না, বাট নতুন ড্রাইভগুলো শো করবে। নেক্সটে ক্লিক করার পর ফাইলটা কোন ফরম্যাটে হবে, NFTPS একটা ফরম্যাট হচ্ছে উইন্ডোজের ফরম্যাট, শুধু উইন্ডোজ ফরম্যাটের মধ্যেই পিন ড্রাইভটা ঢুকালে সাপোর্ট করবে। যখন এই পিন ড্রাইভটা মোবাইলে ঢুকাবেন বা আপনার মনিটর স্ক্রিনে টিভিতে ঢুকাবেন তখন আর সাপোর্ট করবে না, ফাইলগুলো দেখতে পারবে। তাই যদি সাপোর্ট করতে চান তাহলে NFT 12 রাখতে হবে। 12 রাখলে কি হবে, সবগুলো ডিভাইসে সাপোর্ট করবে, উইন্ডোজ, ম্যাক, টিভি, অ্যান্ড্রয়েড মোবাইল সব মোবাইলে আপনার মেমোরিটা সাপোর্ট করবে। বাট যেহেতু এটার মধ্যে পিসিতেই থাকবে ড্রাইভটা, আমি তো শেয়ার কোন ড্রাইভ করতেছি, বাট মেমোরির ভিতর কোন ফরম্যাটে সেভ করতাম FTP 32, তাহলে কিন্তু সব ফরম্যাটে সাপোর্ট করবে, সব ডিভাইসে সাপোর্ট করবে। যেহেতু আমাদের এই ডিভাইস উইন্ডোজে থাকবে তাই NFT থাকবে। আর এখানে আপনি বললেও এখানে একটা নাম দিবেন, যে আপনার যে নাম, যে প্রফেশনাল জন্য কাজের জন্য ড্রাইভ খুলতেছেন সেই ড্রাইভের নাম দিয়ে নেক্সটে ক্লিক করবেন, ফিনিশে ক্লিক করবেন, ডিসপ্লে ড্রাইভটা তৈরি হবে, ওপেন হবে। বাট ওপেন হওয়ার দরকার নাই, এখন ইনভেস করলে আমরা এই ড্রাইভটা দেখতে পাচ্ছি 1 GB ড্রাইভ, তাই না? এখন আপনার মেমোরিটা কত, 1 টেরাবাইট হলে 1 টেরাবাইট থেকে আপনি 500 GB করতে পারেন, 200 GB করতে পারেন, আপনি ইচ্ছা মতো বাড়ায় নিতে পারেন একটা একটা করে আপনার কাজের জন্য। বাট কখনো এই জায়গায় যদি থাকে, মনে করুন 1 টেরাবাইট শুধু প্রথম উইন্ডোজ দিলে পেজের মধ্যেই হওয়া থাকে, বাকি ড্রাইভ থাকে না, তাই না? উনি যদি এখন সবাই করে দেয়, বাট একটা দুটো করে দেয়, ভালোর জন্য করে দেয়, যদি না করে দেয় তাহলে আপনাকে এখানে বাড়ায় নিয়ে এই ড্রাইভগুলোতে কাজ করতে হয়, এই ড্রাইভে কাজ করা যাবে। এটা লোকাল উইন্ডোজের ড্রাইভ, এটার মধ্যে উইন্ডোজ সফটওয়্যারগুলো থাকে, বাট এইগুলোর মধ্যে আমাকে সফটওয়্যার বা আমার পার্সোনাল কাজগুলো এই জায়গার মধ্যে রাখতে হবে। আর এটাকে যখন করলাম আমি এটাকে ডিলিট করবো, এটা আমার প্রয়োজন নাই, তাহলে আমি এক্সপ্রেশন ডিলিট করবো কিভাবে, এখান থেকে এটার উপর রাইট বাটন ক্লিক করবো, ডিলিট করলেও ফরম্যাট চাইলে ফরম্যাট চাইলে কি হবে, যা ডাটা রাখছে সব কিন্তু ফরম্যাটে নতুনের মতো হবে, ফরম্যাট হবে। আমরা যদি চাচ্ছি না যে ডিলিট করলে এটা কি হলো, ফাঁকা হলো, তখন আবার এটার সাথে এটা অ্যাড করবো, তবে এটাকে রাইট বাটন খুলে দেবো, এক্সটেন্ড বুলেট করবো, শেয়ার করার জন্য শেয়ার ফ্রি, আর যোগ করার জন্য স্ট্যান্ড, এখানে ক্লিক করলে নেক্সট করলে আমার কত জিবি ফাঁকা আছে এখানে দেখা যাবে, এটাকে ধরে নেক্সট ক্লিক করলে এটার সাথে এটা আবার জয়েন হবে আগেরটার সাথে, এখন এটা চলে যাবে, এটা চলে আবার এটার সাথে যোগ করা হবে, মানে আমি যেটা ডিলিট করবো সেটা হলে চলে যাবে। তাহলে এবার কমাইতে বাড়াতে পারবো ড্রাইভটা। এখন আমরা কি করতে হবে, ড্রাইভটা চালাতে গেলে সফটওয়্যারগুলো ইউজ করে আমাকে কাজ করতে হবে, এর জন্য আমাদের যে সফটওয়্যার প্রয়োজন, MS ওয়ার্ড সফটওয়্যার প্রয়োজন। এই সফটওয়্যারটা দুই ধরনের মধ্যে ক্র্যাক ভার্সন, অনলাইন ফ্রি ভার্সন পাবো। অনলাইন ফ্রি ভার্সন এখানে যা ভিডিওতে যে আমরা চার্জ দিলে পেয়ে যাই, কোন ভার্সন সফটওয়্যার ডাউনলোড করবো। আমাদের আরেকটা জিনিস জানতে হবে, ব্রাউজার। আমাদের বেসিক কম্পিউটার সব কিছু শেষ, তাই না? এটার মধ্যে তো আর কোনো কোশ্চেন নাই আপনাদের, কম্পিউটার বেসিক যাকে বলে পাওয়ার থেকে শুরু করে জেড, এটা তো আর কোনো সমস্যা নেই। এখন আমরা সফটওয়্যার নিয়ে কাজ করবো, সফটওয়্যারগুলো একটা একটা করে স্কিল ডেভেলপ করবো, ওই অনুযায়ী আস্তে আস্তে কাজগুলো করবো। এখন আমাদের সফটওয়্যার দেখতে হবে, সফটওয়্যার ডাউনলোড করতে হবে আগে, তারপর সেটা সফটওয়্যার তৈরি কাজ করতে হবে। তাহলে এক এক ধরনের এক এক সফটওয়্যার আছে, এক এক কাজের জন্য এক এক সফটওয়্যার। যেহেতু আমরা অফিস বেসিক কাজগুলো শিখবো, টাইপিং এর কাজগুলো শিখবো, এর জন্য আমাদের MS অফিস সফটওয়্যার থাকবে, বা MS অফিসের মধ্যে ইনক্লুড থাকবে অনেকগুলো সফটওয়্যার আলাদা আলাদা, সেটা কি হতে পারে, এক্সেল হতে পারে, ওয়ার্ড হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে। আমার কম্পিউটারের মধ্যে কি আপনার ধরো যে কোনো কম্পিউটারে এক্সেল কি ফিক্স থাকবে না আমার ডাউনলোড করে যদি আপনি একটাই শুধু ডাউনলোড করেন তাহলে এখানে একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, MS অফিস আলাদা জিনিস আর এক্সেল আলাদা জিনিস। যদি এরকম লেখা থাকে MS অফিস অ্যাপ্লিকেশন, এই যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, তাহলে মাইক্রোসফটের যেগুলো টুলস আছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, সব ওই প্যাকেজের মধ্যে প্যাকেজ আকারে থাকবে, চলে আসবে। আর যদি মনে করেন শুধু একটা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করো, তাহলে শুধু ওই ওয়ার্ডটাই ইনস্টল হবে, এক্সেল ইনস্টল করো শুধু ওয়ার্ড এক্সেলটাই ইনস্টল হবে, আলাদা আলাদা ভাবে ইনস্টল। বাট যদি আমি একবার ইনস্টল করি মাইক্রোসফট অফিস, এখানে কোনো লেখা নাই, ওয়ার্ড লেখা আছে, শুধু মাইক্রোসফট অফিস লেখা আছে, ভার্সন হয় 16, 17, 18, 19 এরকম ভার্সন হয়। তো এরকম মাইক্রোসফট অফিসের মধ্যে সব সফটওয়্যার ইনক্লুড থাকে, অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব এক করে থাকে।
তো এইরকমই গুগলে যে আমরা এই সফটওয়্যারগুলো কোথায় পাবো, কোনো আইটিতে পাবো, কারো কাছ থেকে নিতে হবে ফিল্ডার দিয়ে, অথবা অনলাইনে সহজতা নেবে, তাই না? এই অনলাইন সহজতা নিতে গেলে আমরা কোথায় যাবো? দেখো ব্রাউজার কি সেটা আমরা দেখতে হবে, তাই না? ব্রাউজার সম্পর্কে তো অনেকেই ধারণা থাকার কথা, কোন সবাই স্কুলে আমরা একটু ব্রাউজার সাথে পরিচিত। আপনাদের যেহেতু বেসিক কম্পিউটার, এই বেসিক কম্পিউটারের 5টা ব্রাউজারের নাম মুখস্থ থাকতে হবে মিনিমাম, যেন আপনারা ভবিষ্যতে কোনো কম্পিউটারে, অফিসিয়াল কম্পিউটারে এরকম একটা ব্রাউজার নাও থাকতে পারে, অন্য ব্রাউজার থাকতে পারে, সেই ব্রাউজারটা দেখে ওই ব্রাউজারে কাজ করতে পারা লাগবে। তাহলে এই জন্য আমার মিনিমাম 5টা ব্রাউজার সম্পর্কে ধারণা থাকবে। ব্রাউজার ব্রাউজার যেটার মাধ্যমে আমরা অনলাইনে চার্জ করি, সফটওয়্যার ডাউনলোড করি, যে কোনো কাজ করি অনলাইনে। তো এর জন্য আমাদের এই যখন পিসি সেট আপ করি, আমাদের মাইক্রোসফট অফিস থেকে কিছু ব্রাউজার দিয়ে দেয় অলরেডি। এটার নাম কি? ইন্টারনেট এক্সপ্লোরার। এটা হচ্ছে আদিম যুগের ব্রাউজার, যাকে বলে মাইক্রোসফট থেকে ফ্রি। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমি নতুন ব্রাউজারে চলে আসছি, তাই না? এখন এটা আদিম যুগ আর নাই, এখন এটা চ্যাট জিপিটি 4 চলে গেছে। এটাকে আপডেট করে কোথায় নিয়ে গেছে? এই আদিম যুগটা এখন নিয়ে গেছে হচ্ছে নতুন ব্রাউজার। এখন নাম দিচ্ছে তারা মাইক্রোসফট এজ। এখন দেখলো যে সব ব্রাউজারের সাথে কম্পিউটার করে পারতেছি না, এখন ইন্টারনেট এক্সপ্লোরার আছে ঠিক, বাট লিঙ্ক করে রাখছে এমন ভাবে ওটাকে আপডেট করে মাইক্রোসফট এজ চেঞ্জ করে। এইটার মধ্যে গেলে আমরা চ্যাট জিপিটি 4 এর সুবিধা পাবো। চ্যাট জিপিটি কি? একটা এআই টুল, যেটা মাধ্যমে যা বলবো তাই করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। এটা বলে রবটের মাধ্যমে আপনার যা লিখবেন সেটা ওই হুবহু তাই করে দিবে। তো এখন এটার কারণে অনেকে এটার মধ্যে ঢুকতেছে না, কারণ এটাকে 4 চ্যাট জিপিটি 4 দিয়ে দিচ্ছে আপনার, আর ওই ব্রাউজারগুলোতে চ্যাট জিপিটি 3 ভার্সন চলে দিচ্ছে। এর কারণে আবার এই ওল্ড ভার্সনগুলোকে আপডেট করে করে ট্রাই করছে তারা। তো এইরকম কি করবো, আমরা দুইটা ইন্টারনেট ব্রাউজার পাবো। তাহলে এখানে দুইটার নাম চলে আসলো, এটা ইন্টারনেট এক্সপ্লোরার, এটার নতুন আপডেট হচ্ছে মাইক্রোসফট এজ। এইটার দুইটা হচ্ছে ব্রাউজার, এটা ডিফল্ট থাকবে। যখন আপনাদের মাইক্রোসফট যেহেতু উইন্ডোজ, এর ডিফল্ট অটোমেটিক তারা প্রোভাইড করে দেবে সফটওয়্যারের সাথে। এটাতে ক্লিক করলে আমরা অপশন পাবো অনেকগুলো পার্ট। এটা হচ্ছে যে মেনু বারের মাধ্যমে কাজ করবো, চার্জ দেবো, যেটা চার্জ বার বলে। এটা চার্জ বার, এই চার্জ দিতে পারি। চার্জ বারের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার যা আমার প্রয়োজন, কারণ চার্জ করলে আমরা গুগল প্রদর্শন করবো, কারণ এই মাইক্রোসফটটা হচ্ছে গুগল দ্বারা পরিচালিত হয় এই সফটওয়্যারগুলো। এখানে যা চার্জ করি আমরা অনলাইনে, চার্জ ইঞ্জিনের মাধ্যমে চার্জ করি। এটা কি? চার্জ ইঞ্জিন। এই সফটওয়্যারটা একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনের উপর আছে কোনটা? চার্জ ইঞ্জিন। সফটওয়্যারটা একটা ইঞ্জিন না, গাড়ির যেমন ইঞ্জিন থাকে, তার উপর গাড়ি থাকে তার ইঞ্জিন থাকে, তেমনই তার, মনে করেন তার গাড়ি, তার ইঞ্জিনটা হচ্ছে এই চার্জ। এই চার্জটাকে এই ইঞ্জিন বলা হয়, চার্জ ইঞ্জিন, কারণ সে ইঞ্জিনের মাধ্যমে চার্জ করতে, সেই চার্জ ইঞ্জিনের মাধ্যমে কাজগুলো চার্জ আমরা নিতে পারি। এরকম দুইটা ব্রাউজার গেল। আরো একটা ব্রাউজারের নাম কি সবাই পরিচিত, ক্রোম ব্রাউজার। ডিস্টল থাকে, ফোনেও থাকে, ডিফল্ট থাকে। তাহলে অলরেডি 3টা ব্রাউজার হয়ে গেল। আমরা এই ব্রাউজারে ক্লিক করলে এখানে আমার লগ ইন করা আছে অনেকগুলো, তাই এরকম দেখছে। আপনাদের এরকম হবে না, বাট এরকম অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এরকম মানে সব ব্রাউজারে এরকম চার্জ বার থাকে, তাই না? চার্জ বার থাকে, তারপরে টুল সেগুলো ইনস্টল করা আছে, তাই থাকবে, তাহলে থাকবে এরকম ফোল্ডারও থাকে। আমি একটা নতুন ব্রাউজার নিতে চাই। নতুন ব্রাউজার নিতে গেলে আমরা গেস্ট অথবা নিউ একটা ট্যাব নেব, জাস্ট কানেক্ট উইথ অ্যাকাউন্টে ক্লিক করলে নতুন যে সিরিয়াল করে ব্রাউজার ওপেন হবে, একটা নাম দেওয়া হবে। ওপেন করলে এই ব্রাউজারটা আপনার নতুন থাকবে, কিছু থাকবে না। আমার মতো এরকম টুলসও থাকবে না, কিছু থাকবে না, এরকম ওপেন হবে। টাচ করতে পারবেন, জিমেল থাকবে, ইমেজ থাকবে, এখানে তার মাইক্রোসফটের স্টোর থাকবে। এই স্টোরের মধ্যে ক্লিক করলে গুগলের যে সফটওয়্যারগুলো আছে সব আমরা এখানে দেখতে পাবো। বাট গুগলের সফটওয়্যার আমার কোন প্রয়োজন? মাইক্রোসফট শিট, এটা কি? মাইক্রোসফট এক্সেল, ডকুমেন্ট, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট স্লাইড, এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই তিনটা আমার প্রয়োজন, তাই না? তাহলে আমরা দেখেন, আমরা এখানে ফ্রিতে মাইক্রোসফট এক্সেল পাচ্ছি, ডকুমেন্ট পাচ্ছি, পাওয়ার পয়েন্ট পাচ্ছি। সবগুলো ট্যাব ওপেন করি, লগ ইন করতে পারি। কারণ কি? এটা গুগলের, আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় তাও দেখা যায়। জিমেল তো সবাই খুলতে পারে, তাই না? এই জিমেলে ক্লিক করলে
জিমেল অ্যাকাউন্টে চলে যাবে, তাই না? চলে যাওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে পার্সোনাল বিজনেস কোনগুলো যেগুলোতে আমরা চার্জ দিলে তার লোকেশন শো করে সেগুলো হচ্ছে বিজনেস জিমেল, আর যেটা লোকেশন শো করে না সেগুলো হচ্ছে পার্সোনাল। তাহলে আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলি তাই পার্সোনাল ক্লিক করি, বাট এখান থেকে খুলতে গেলে আমাদের ফোন ভেরিফিকেশন করতে হয়। বাট আমরা যদি কোনো সময় জিমেলটাকে ফোন নাম্বার ছাড়া যদি খুলতে চাই তাহলে কীভাবে খুলতে পারবো? একটা হিডেন কোনো সময় কোনো কাজে আপনাদের পার্ট টাইম কাজের জন্য যদি ফোন নাম্বার না থাকে জিমেল প্রয়োজন হয় তাহলে আপনি একটা কী করবেন, এই জিমেলের রাইট বাটন ক্লিক করবেন, ওপেন টু ইনঅ্যাক্টিভ উইন্ডো মানে ইনকাম উইন্ডো যাকে বলে প্রাইভেট উইন্ডো, এটাতে ক্লিক করলে আপনার একটা প্রাইভেট উইন্ডো হয়ে যাবে। এখানে কোনো ইউজার লগ ইন থাকবে না, কোনো কিছুই থাকবে না। সেখানে যদি আমি যাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, তিনটে অপশন হবে, তার মধ্যে পার্সোনাল ক্লিক করলে এখানে নাম দিতে হবে, যেমন আপনাদের অফিস যেহেতু অফিস কোর্সটাকে আমরা নিচে দিই, এটা হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, তাই না? ধরুন আপনি একটা ফার্স্ট নেম দিলেন, লাস্ট নেম দিলেন, নেক্সট দিন, তারপরে একটা ডেট দিলেন, আপনার এটা আপনার ভেরিফাই করতে হবে না, জাস্ট আপনার মনে রাখার জন্য আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। তারপরে একটা আপনি কোন জেনারেশন কোন জেন্ডার সেটা সিলেক্ট করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাকে সাজেস্ট করবে তুমি কি এই ধরনের জিমেল নাম্বার কি খুলতে চাও। আমরা ট্রাই করবো নাম্বার ছাড়া খোলা। এখানে যাবো ক্রিয়েট কোর্স, এরকম দিয়ে দেবো যে আছে কিনা, দেখো এরকম নাই, তাহলে আমরা কি অফিস কোর্স যোগ করবো সামনে কিছু দেওয়ার পর চলে আসবে, তার মানে কি ওইটা জেনারেট হয় ওর একটা না থাকতো তাহলে আমাকে আগে কিছু লাগাইতে হবে, তখন পাসওয়ার্ড দিতে হবে ওটা, এরকম একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিতে হবে, আপনার কোন পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিবেন, নেক্সট দিলে এখানে ফোন নাম্বার চাবে, বাট আমার এই প্রসেসরে অনেকগুলো জিমেল খোলা এখানে দেখাচ্ছে, বাট এখানে আপনাদের এখানে স্কিপ অপশন আসবে, আবার কি দেখাই এই ফাংশনটা আসবে না, কারণ কখন আসবে না, যখন 7 দিনের ভিতর যখন খোলা হবে এই ফাংশনটা স্কেপ অপশন কখন আসবে, যখন এই ডিভাইস দিয়ে 7 দিনের ভিতর এইভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা না হয়, তাহলে এই স্কেপ অপশনটা আসবে। কিন্তু এই ডিভাইস একবার খুলে ফেলায় তাহলে 7 দিন বা 1 মাস ওয়েট করতে হবে ডিভাইসের নতুন নাম্বার খোলার জন্য। ফোনে দেখবেন খোলা যাবে, ফোনে 1 সপ্তাহ পর পর এরকম ভাবে খোলা যাবে, স্কেপ অপশন থাকবে, দেন স্কেপ অপশন থাকলে স্কেপে ক্লিক করবেন তাহলে হবে, আর যদি স্কেপের অপশন না থাকে তাহলে তখন নাম্বার দিতেই হবে। সেটা যেহেতু নাম্বার চাচ্ছে আমরা তো নাম্বার দেওয়া যাচ্ছে না, নাম্বার সবগুলোই ইউজ করা আছে। ফোন থেকে আবার একটু দেখাই এই প্রসেসটা কত দূর, ওই প্রসেসটা আমি আবার আপনাদের ফোন থেকে পিসি দিয়ে এটা খুলতে গেলে এই ফোন নাম্বারটা অনেক বেশি ঝামেলা করে। ঝামেলা এর জন্য এই প্রসেসটা দেখালেন প্রাইভেট উইন্ডো নিয়ে খুললে আপনি 7 দিনের ভিতর একবার খুলতে পারবেন, বাট আমি এর আগে আরেকজনকে দেখাইছি আর একটা ক্লাসে, এই জন্য আমি খুলতে পারছি না। ইনকাম উইন্ডো প্রাইভেট উইন্ডো বলে যাকে, এইটাতে করতে হবে, বাট ওই উইন্ডো থাকলে আমার ফোন নাম্বার চাবি, এটাতে চাবে না, স্কিপ অপশন আছে। তাহলে সেম ভাবে আমরা কি করি, ফোনের থেকে জিমেইলে যাই, তাই না? জিমেইল থেকে আইকনে ক্লিক করার পর আমরা নিচ থেকে অ্যাড অনাদার অ্যাকাউন্ট, তারপর জিমেইল সিলেক্ট করি, সেম প্রসেস, এই প্রসেসটুকু যেভাবে দিলাম ফোনেও ওই প্রসেসেই যাবে জিমেইল থেকে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট পার্সোনাল, তারপর আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম,
এই দেখেন একদিন যাওয়ার পর সেম প্রসেস আসছে না, এখানে যদি ইনকাম উইন্ডো নিয়ে খুলতেন তাহলে আপনাদের এইরকম একটা অপশন আসতো, এই যে স্কেপের অপশন। এখানে ফোন নাম্বার হচ্ছে আমার নেক্সট আছে তাই না, এখানে স্কেপের অপশন আছে না, এখানে স্কেপ ক্লিক করলে আমার ফোন নাম্বার চাইবে না, নেক্সট দেবো, তারপর নিচে তাদের রেগুলেশন কন্ডিশন এগ্রি করে দেবো, এগ্রি করে দিলে আমার ফোন নাম্বার ছাড়াই অ্যাকাউন্ট খোলা হবে। বাট কিছুতে এক সপ্তাহের জন্য একবারই খুলতে পারবে, পরবর্তী সপ্তাহেতে আবার ওয়েট করে তারপরে ইনকাম উইন্ডোতে নিয়ে খুলতে হবে। আর ফোন থেকে করলে আপনি একটা ডিভাইসে 5-7টা খুলতে পারবেন, পরবর্তী লিমিট থাকে, হয়তো 1 মাস 2 মাস পর আবার এভাবে স্কিপ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা হচ্ছে আনলিমিটেড, যেটা করলে ফোন নাম্বার ছাড়া। এখন কি করতে হবে আমাকে, এখন লগ ইন করে নিতে হবে, যেহেতু আপনার এই কোর্স দিতে হবে আমাদের, এর জন্য এটা কি করবেন, পরবর্তী লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আবার করতে হবে, এখানে লগ ইন করা থাকলে আমরা এখান থেকে অ্যানাদার অ্যাকাউন্ট, তারপর ভিতরে খুলছে আর কি। ভাইয়া আমাদের যদি সাপোজ এই যে সফটওয়্যারটা না থাকে, ওই যে ব্রাউজারের মাধ্যমে যে কাজ করি, এভাবে কাজ করলে তো হবে। সেই জন্য আমরা সেই প্রসেস দেখালাম, জিমেল লাগবে, জিমেল খোলা But দেখালাম। ওটার ক্ষেত্রে আমার মাইক্রোসফট আইডি লাগে। না ওটা কিছু লাগবে না, আমি যাতে অনলাইনে বলছি। আর মাইক্রোসফট খুলতে গেলে জিমেইলই লাগবে, আপনার জিমেইল Gmail ছাড়া হবে না। তার জন্য জিমেইলটাও খোলা দেখাবে। তাহলে এরকম জিমেইল দিয়ে পোস্ট দেখাই দিলাম, ওটা যাওয়ার পর নেক্সটে দিলে মানে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড দিয়ে দিলে তাহলে লগ ইন করলে এরকম আপনার ট্যাব ওপেন হবে, তখন আপনি ওকে দিবেন, দিলে কি হবে, এই ট্যাবটা আপনার সেভ হওয়া থাকবে, মানে এটা যা করবেন এই ট্যাবগুলোতে কাজ হবে। বাট সেভ না দিলেও সমস্যা নেই, যে আপনাদের সেই জিমেলটা চলে আসলো, আমি জিমেলে ক্লিক করলে সেই জিমেলের ইনফরমেশন চলে যাবে, মেইল দেখতে পাবো, কি মেসেজ আসছে সবগুলো দেখতে পাবো। জিমেলটা কি আমাদের সবার কাছে থাকবে? এটা এই জিমেলে আপনাদের ড্রাইভে আপনি কি করবো, আপনাদের কোর্সগুলো আপলোড থাকবে, যেমন অন্য ক্লাসের ড্রাইভগুলো থাকে, তো আপনাদের ড্রাইভ থেকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওই লিঙ্ক থেকে আপনাদের এই ক্লাসগুলো দেখতে আমরা পাবেন। আমাদের ড্রাইভ থেকে হ্যাঁ ড্রাইভ থেকে দেখতে পাবেন, এর জন্য আপনাদের জিমেল লাগবে, এর জন্য জিমেলটা পোস্টটা দেখাই দেবো, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? যদি আমরা ড্রাইভে যাই, এই প্লে স্টোর থেকে আমরা ড্রাইভে ক্লিক করলে আমাদের ড্রাইভের যেগুলো আপলোড আছে, ছবি আছে, সব আমরা দেখতে পাবো, তাই না? যেহেতু আমরা কিছু আপলোড করি তাই এইভাবে কি করবেন, আপনার নাম্বার ছাড়া খুলবেন, বাট পরে নাম্বার অ্যাড করে ট্রাই করবেন। আর নাম্বার যদি 2-3 মাস পর যদি না থাকে, যে এই জিমেল না কাজ করেন, ওখানে অ্যাড খুলে রাখেন, খোলার পর কাজ করতেছেন না, ওই তখন ওই জিমেল আপনারা বন্ধ করে রাখবেন, ক্লোজ করে দেবেন। আর তখন আপনাকে নাম্বার দিয়ে ভেরিফাই করে আবার অ্যাক্টিভ করতে হবে। বাট অন্য এই ডিভাইস দিয়ে খুলছেন, শুধু এই ডিভাইসে লগ ইন হবে, বাকি ডিভাইসে লগ ইন হবে যদি কোনো কার্যক্রম না করে এখানে এই জিমেল দ্বারা, ধরুন খুলে ফেলা রাখবেন কাজ করলে আর নাম্বার ছাড়া, তাহলে কিন্তু এটা লক হয়ে থাকবে। যদি কাজ করেন তাহলে আর নাম্বার প্রয়োজন হবে না, কাজ করলে অবশ্যই নাম্বার করে অ্যাড করতে হবে। তাহলে এবার জিমেল লগ ইন হওয়ার পর আমরা কি করি, এই যে আমরা প্লে স্টোর আসলো না, এখানে একটা অপশন আছে থ্রি ডট, এখান থেকে ক্লিক করে আমরা কি করি, শিটটা ওপেন করি, তারপর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, পাওয়ার পয়েন্ট ওপেন করি, তাহলে সবগুলো আমাদের এখানে ফ্রি সফটওয়্যার আছে, তাই না? এখান থেকে অনলাইনে কাজ করতে হবে, অনলাইন মধ্যে ব্রাউজার নেট যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে, আমি যেখানে যাব সেখানে আমার সাথে যাবে। আর আপনার অফলাইন এই যে শিট সবসময় যাবে না, আপনি যে কোনো অফিসের কোনো কাজ করুন সবসময় এইগুলোতে কাজ করবেন। আপনার লগ ইন করলে আপনার কপি করা লাগবে না, এখানে যা করবেন অটোমেটিক শিট এখানে সেভ করা থাকবে, অনলাইন ড্রাইভে সেভ করা থাকবে। তাহলে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করি, আমি এখানে করবো, সমস্যা নাই, তো এখানে ডাউনলোড করে রাখলে কোনো সমস্যা না, অফলাইন হবে, একটা অফলাইন মোড করে রাখলে অফলাইনে কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের নাম কি, ডক, আর এক্সেল এর নাম হচ্ছে শিট, আর পাওয়ার পয়েন্টের নাম হচ্ছে স্লাইড। এটা হচ্ছে অনলাইন, মানে অনলাইন অফলাইন দুটোই, আপনার কোনো সফটওয়্যার লাগতেছে না, যেখানে যাচ্ছেন সেখানে ফোন দিব সব জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। একই পিসিতে কাজ করলে এটা পিনটা ঢুকে নিয়ে যাওয়া লাগবে, নেওয়া লাগবে। আপনি একটা জিমেল খুলে এখানে কাজ করবেন, অথবা এখানে ইম্পোর্ট করে দিবেন, আপনি যেখানে যাবেন জিমেল লগ ইন করবেন, আপনার এই ডকুমেন্ট ফাইলগুলো অনলাইনে কিভাবে কাজ করব? চলে আসবে। তো অফলাইন করার জন্য আমার কি করতে হবে, এখান থেকে শিটটাকে সেটিং থেকে অফলাইন মোড করে দিতে হবে। তাহলে তখন কিভাবে এটা এন্ট্রি করব অফলাইনে?
অফলাইন হইতে হইতে নাও পারে, বাট অফলাইন যখন আমরা করবো তখন তো এই ডকুমেন্টে ঢুকলে আমার তো অনলাইন লাগবেই, তাই না? ওই পিসি লাগবে, এই পিসি তো অফলাইন করে রাখবো, ওই পিসিতে লাগবে না। এর জন্য অনলাইনে করাই ভালো, কারণ সব জায়গায় অনলাইন আছে, ফোনে আছে, নেটে, সব জায়গায় আচ্ছা online। এগুলো আলাদা সফটওয়্যার কি নামানো যাবে? সবটা হ্যাঁ অটোমেটিক থাকবে আপনার এই ডকুমেন্টটাই, তো পিসিতে যেটা আছে এক্সেল, সেটাই এই এক্সেল। আচ্ছা বুঝছি। অফলাইন, অনলাইনে যাবে না। এটাকে যদি আমি তাহলে এটাই আলাদা করি, করে আমার লাগবে না। না আলাদা আলাদা, এটাই যদি আমরা ইউজ করি তাহলে আর আলাদা বাইরে থেকে কিনতে হবে না, প্রোডাক্ট কিনতে হবে না, জিমেলের মাধ্যমে ফ্রিতে চালাতে পারবে। এটা হচ্ছে সবার সুবিধা, যারা কারা করে, যারা ডিজিটাল মার্কেটিং করে, কাজ করে, যারা সারাদিন অনলাইন কাজ করে বা অফিসে কাজ করে। অফিসিয়াল তো আর তখন আপনাকে এই মানে একটা নিয়ে কাজ করতে দিবে না, আপনার হাজার হাজার পিসিতে কাজ করতে হবে। তখন কি করতে হবে, একজন শিট শেয়ার করবে এখান থেকে, কাজটা ওই শিট আপনারা করতে পারবেন। এই জিমেলটা লগ ইন করলে সবাই করতে পারবে। তাহলে আমরা যেহেতু ওয়ার্ডের কাছে, ওয়ার্ডে গেলে আমরা ডকুমেন্টে ক্লিক করলে সেম ওখানেও যায়, এখানেও যায়, ক্লিক করলে সব ফাংশনগুলো পাবো, বাট এখানে কিছু কিছু ফাংশন ঢুকানো ভিতর দিয়ে থাকে, সব কিছু পাচ্ছে আমাদের এখানে। এখান থেকে যদি কোনো ফাইল ডাউনলোড করতে চাই কাজ করার পর, তাহলে এই ফাইল থেকে আমাকে ডাউনলোড ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করলে অটোমেটিক সেই কাজগুলো ডাউনলোড হয়ে ওয়ার্ড অফলাইন আমরা যে ফরম্যাটে চাবো সেই সেই ফরম্যাটে করতে হবে। এটা ওয়ার্ডে করতেছে, এই ওয়ার্ডেই তো করবো, তাই না? যদি এই ফরম্যাটটা এক্সেলে করলে তো লাভ হচ্ছে না, এটা তো ওয়ার্ড ডকুমেন্ট, ওয়ার্ড টাইপের কাজগুলো করি, তাহলে এখানে তো ওয়ার্ড ফরম্যাট দিয়ে তো লাভ হচ্ছে না, ওয়ার্ড ফরম্যাট পাইবে বললো না, এখানে শুধু মাইক্রোসফট ওয়ার্ডের যে ফরম্যাটগুলো আছে সেইগুলোই শো করবে, আর মাইক্রোসফট এক্সেলের যে ফরম্যাটগুলো আছে সেইগুলোই শো করবে, তাই না? তো মাইক্রোসফট ওয়ার্ডেরটা তো আমি এক্সেলে কনভার্ট করতে মানে সেভ করতে পারবো না, বাট কনভার্ট করতে গেলে আমাকে অনলাইনে সহজে কনভার্টার ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমে ওয়ার্ড ফাইল ডিজাইন করার পর, কাজ করার পর, ডাউনলোড করার পর এটা অফলাইন হয়ে গেল। কারণ অফলাইন ওপেন করলে কিন্তু অফলাইন ওপেন হবে, যে অফলাইন যে সফটওয়্যারটা আছে এরকম অবস্থা আছে, তার মানে এটা আমার প্রোডাক্টটা জেনুইন না, এই জন্য বারবার বলছে তোমার প্রোডাক্ট অ্যাক্টিভ করে। আমরা এডিটেবল করে দেবো, করে দিলে এটা উঠাই দিলে আবার আমারটা আগের মতো ট্র্যাক ভার্সন চলে যাবে, মানে পেড হবে। পেড ছাড়া কিন্তু কাজ করা যাবে না, অর্থাৎ কোনোভাবে আপনাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে এই মেনু বারগুলো আসবে না সহজে, বা কাজ করতে পারবে না। তাহলে অ্যাক্টিভ করবে, এটা হচ্ছে অফলাইন মোড, তাই না? এই অফলাইনে আবার কাজ করার পর আমি অনলাইনে কীভাবে ফাইলটা আপলোড করবো, তাই না? এটা যখন কমপ্লিট হবে তখন আমার ফাইল থেকে ইনসার্ট আছে না, ইনসার্ট, এই ইনসার্টে গেলে ইনসার্ট থেকে ইমেজ ইনসার্ট করা যাচ্ছে, ফাইল আমরা ইনসার্ট করব। ফাইল থেকে যে নিউ অথবা ওপেন, ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার যে ডিভাইসের ড্রাইভটা পাবো, মাই ড্রাইভ অথবা আপলোড, যে ড্রাইভের মধ্যে কোনো ফাইল থাকলে ড্রাইভ, যদি আপলোড করতে চাই আপলোড, আপনার ব্রাউজে ক্লিক করলে ওই ডাউনলোড ফাইলটা পাবো। এখানে ওপেন করবো, দেখে নেই একটা লেখা, আমি এটা সেভ করবো। এখানে সেভ বাটন আছে, কন্ট্রোল এস দিলে আপনার এটা সেভ আছে। সেভ হওয়ার পর আমি এটা অফলাইন করছি, এটা অনলাইন নিয়ে যাওয়ার কাজ করতে হবে। আপলোডে যে ব্রাউজে ক্লিক করতে হবে, আপলোডে দেখা যেতে হবে কোন ফাইলটা কোথায় আছে, ডাউনলোড করতে হবে, ডাউনলোড আছে, যে অন্য ড্রাইভে থাকছে অন্য ড্রাইভ থেকে দেখা দিয়ে ওপেন করতে হবে। ওপেন করলে আমার ফাইলটা আপলোড করতে হবে অনলাইনে। অনলাইন আপলোড হওয়ার পর রিলোড হলে আমার যা করছে সব আবার অনলাইন চলে। যখন আমি এখান থেকে যা করবো সেভ করবো, সেভ করলে অটোমেটিক সেভ হবে। এটা অনলাইন, মানে যেখানে আপনার নিয়ে যাবেন সেখানেই থাকে, যে অবস্থা রাখবেন সেখানে থাকে, যে বিভিন্ন জায়গায় সে কিছুতে ক্লিক হবে। আর এটা যদি অন্যজনকে শেয়ার করতে, অন্যজনের জিমেলে পাঠাতে চায়, তাহলে শেয়ার মেইল, এখানে ফাইলের নাম দিতে হবে, দিয়ে এই যে এখানে রেজিস্টার কাছে এখানে তার ইমেল নাম্বারটা দিয়ে দিতে হবে। এখানে সে কি হিসেবে কাজ করবে, এডিট করতে পারবে, এডিট করতে চাই এডিট করতে পারবে, কমেন্ট করতে হলে কমেন্ট করতে, ভিউজ করতে হলে ভিউজ করতে পারবে, দিয়ে পারমিশন চেঞ্জ করে দিলে সে পারমিশনটা পেয়ে যাবে। এডিট মোডে করে দিলে কি হবে, সে পুরোপুরি অ্যাক্সেস পাওয়া যাবে, এই লিঙ্ক থেকে জিমেলে চলে যাবে মেসেজ, সেইটার মধ্যে দিয়ে কাজ করতে পারবে সব। ধরুন আপনাকে আমি কাজ দিলাম, একটা অ্যাসাইনমেন্ট দিলাম, কিভাবে করুন বাসায় করে আমাকে দেখাতে হবে, তখন আমাকে এটা শেয়ার করে দেবেন, ড্রাইভে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, আমি দেখতে পাচ্ছি কিছু লাগছে না, আপনার পিছনে যা যা লেখা লাগছে। তো আপনাদের অফিসিয়াল কাজ হয় এরকম হবে যে আপনার বস একটা কাজ দেবে ওয়ার্ড ফাইলে, বলবো যে তুমি শিটে করে দাও, আমি দেখতেছি, মেলে পাঠাও, তখন কি করে শেয়ার করে দিতে হবে, আপনার বস এখান থেকে কাজগুলো করে দিতে হবে, দেখতে পাবেন। এই প্রসেসে কাজগুলো হবে। এটা হচ্ছে অনলাইন টুল, মানে
আমার কিছু লাগছে না, আমরা দুই টুলেই যাই কাজ করবো, অফলাইনেও দেখবো অনলাইনেও দেখবো, যেন দুইটাতেই কাজগুলো ভালোভাবে করতে পারি। এইগুলো ব্রাউজার শেষ। ব্রাউজার কি আরো আছে? অনেকগুলো ব্রাউজার আছে, যেমন এই যে ব্রাউজার লেখে সার্চ দিলে অনেকগুলো ব্রাউজার ইমেজগুলো চলে আসবে আমাদের সামনে। সবচেয়ে সেফেস্ট তো গুগল এন্ড মাইক্রোসফট এজ। এইগুলো হচ্ছে আমাদের অনেকগুলো বাজার, এই বাজারের সাথে পরিচিত থাকতে হবে। পিসিতে কোন বাজার না থাকে, একটা তো থাকবে ইন্টারনেট অথবা মাইক্রোসফট এই বাজারটা থাকবে, এটা দিয়ে করতে পারবে। বাট এইগুলোর সুবিধা একটু ভালো, মাইক্রোসফট যে ক্রোম ব্রাউজার আছে এটা হচ্ছে সুবিধা একটু ভালো। তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স, তারপর এই যে যারা ফ্রি, তারপর অপেরা মেনু, তারপর আরো অনেক ব্রাউজার চলে আসছে, এগুলো আমাদের প্রয়োজন নাই। ইউসি ব্রাউজার আছে, অপেরা মেনু ব্রাউজার আছে, অনেক ব্রাউজার আছে। এগুলো বাস আমাদের এই 5টা ব্রাউজার বা 6টা ব্রাউজার সম্পর্কে ধারণা থাকতে হবে যে এটা ধরনের ব্রাউজারের কাজগুলো থাকে। এটা দেখলাম অনলাইন টুল। অফলাইন টুল কোথায় পাবো? আমাদের এখানে লিখতে হবে মাইক্রোসফট অফিস। অফিস 2016 বা 15, 14, 13 যা হয় এটা দেখে ফ্রি ডাউনলোড ক্লিক করলে যারা ফ্রিতে প্রোভাইড করে তাদের ফ্রি ভার্সনগুলো দেখায়। আর যারা ক্র্যাক ভার্সন ইউজ করতে চান তারা এখানে ক্র্যাক ভালো লাগে। চেক ভার্সন, যেটাকে বলে মিনিমাল ভাইরাস থাকতে পারে, গ্যারান্টি নাই। অনেক প্রোভাইডাররা ফ্রিতে দিয়ে দেয়। এখন যদি অফিসিয়াল যে একটা ফ্রি আছে তাই না, এটাকে ডাউনলোড করে যদি করি মাইক্রোসফট অফিস 2013, এটার মধ্যে কি কি পাবেন? সবগুলোই পাবেন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, অ্যাক্সেস, নোট সবগুলো পাবেন, বাট অফলাইন। তাহলে এটা কি করতে হবে? ডাউনলোড ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করলে আমাদের অ্যাড শো করা দরকার, ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করতে হবে। বাট এই অফিসিয়াল আছে, আমরা অফিসিয়াল থেকে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল যে মাইক্রোসফট 65, 7, 10, 13, 16 তাই না, 13টাকে যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে অফিসিয়াল তাদের সাইট, মাইক্রোসফট অফিসিয়াল সাইট। আমরা এটা ডাউনলোড করতে পারবো, এখানে কাজ করতে পারবো। এখানে কিন্তু ট্রায়াল ভার্সন, অনলাইন ভার্সনগুলো ডাউনলোড করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, ফ্রি ট্রায়াল ভার্সন, কাজ করতে পারবো না আপনি? সবই কাজ করতে পারবো। এখানে আমাদের এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তাহলে আমাকে জিমেইল দিতে হবে, নেক্সট দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, তাহলে মাইক্রোসফটের কাজগুলো করতে পারবো। বাট এখন সবাই ফিডব্যাক দিয়ে সফটওয়্যারগুলো আদান প্রদান করে, এগুলো ডাউনলোড করে। তাহলে এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করার জন্য দেখে আমাদের অ্যাপ্লিকেশন কোনো সফটওয়্যার আছে কিনা। মানে আমার কাছে নেটই নেই। তাহলে এরকম আমরা ডাউনলোড করার পর কিরকম পাবো? মাইক্রোসফট 19 এরকম একটা সফটওয়্যার পাবো, মাইক্রোসফট কিছু পাবো তাই না, ডাউনলোড করার পর সফটওয়্যার। প্রিন্টার থেকে নিলে এরকম সফটওয়্যার পাবো, এর মধ্যে অনেক কিছু সফটওয়্যার থাকবে, মানে ক্র্যাক থাকবে, সেটআপ ফাইল থাকবে, বিভিন্ন ধরনের ফাইলগুলো থাকবে। স্যার একটু দেখেন, আমরা ক্লাস শেষ করি, সামনেতে সেটআপটা পাবো, কি কি থাকে ফাইলের মধ্যে সেরকম দেখেন। একটা মাইক্রোসফট অফিসিয়াল ফাইল ডাউনলোড করা এরকম থাকে তাই না, ফ্রি হোক ক্র্যাক, ক্র্যাক করলে উপরে যেমন প্রোটেক্টেবল এরকম টুলস লেখা থাকে তাই না, সেটা হলো ক্র্যাক, মানে ক্র্যাক সফটওয়্যার। আর আমরা কাজ হচ্ছে সেটআপ, সেটআপের মধ্যে গেলে সেটআপ ডট exe, এখানে হাজারো ফাইল থাকতো, যদি ডাটার মধ্যে অনেকগুলো ফাইল থাকে না, সেটার মধ্যে আমরা খুঁজে বের করব ডট exe ফাইলটা, এইটা হচ্ছে সেটআপ ফাইল কম্পিউটার। এই 64 বিট 32 বিট আছে তাই না, এটাকে ডবল ক্লিক করলো, exe ক্লিক করলো, exe ক্লিক করলে আমাদের মাইক্রোসফট ইন্টারফেস চলে আসবে। এখানে জিমেইল লগ ইন করতে পারবো যা, অথবা ডাউনলোড হওয়া শুরু করবো। এই প্রসেসগুলো কি ইনস্টল হচ্ছে আমার কম্পিউটারে, আপনাদের কম্পিউটারে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর প্রোডাক্ট কি চাবে, যদি এইটার মধ্যে কোনো প্রোডাক্ট কি দেওয়া থাকে আপনারা প্রোডাক্ট কি দিবেন, না দিলে ক্র্যাক করে দিতে হবে। অথবা পেইড কিনলে পেইডের একটা লাইসেন্স থাকবে, সেই লাইসেন্স কিটা দিলে ক্র্যাক হয়ে যাবে, নতুন মানে নতুন সেটআপ হয়ে যাবে। তেমন সেটআপ করার পর আপনারা এরকম মাইক্রোসফট অফিস দেখতে পারবেন। এই কোথায় যা দেখতে হবে, স্টার বাটনে এই মাইক্রোসফট অফিস টুলের মধ্যে পাবেন, অথবা যে মাইক্রোসফট অফিস 360 অথবা দিয়ে ভার্সনগুলো ইনস্টল করবেন, সেইগুলো দেখতে পাবেন।
বাসায় কি কম্পিউটার আছে? আমারটা আমি রিসেন্টলি সেভ করে দিচ্ছি। ল্যাপটপ একটা নতুন ইনস্টল করছেন সবাই, তাই না? সফটওয়্যার কিছু ইনস্টল করছেন মাইক্রোসফট অফিসে, না করে থাকেন তাহলে বাসায় যাই ইনস্টল করে রাখবেন। যদি ইনস্টল করার পর প্রবলেম হলো সেটা আবার আগামী ক্লাসে বলবেন, হ্যাঁ? তো এইভাবে প্রসেস, মানে সেটআপটা EX ফাইলে ওপেন করতে হবে, সেটআপ করতে হবে, এইটুকু খালি নেক্সট দিয়ে ফিনিশ করতে হবে, তাই আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। সফটওয়্যার কোথায় পাবো? সার্চ বাটনে ক্লিকে যে সফটওয়্যারটা ইনস্টল, সেই সফটওয়্যারের নাম পাবেন এই জায়গায়, মাইক্রোসফট অফিস 13-14 লেখা দিয়ে তাই ইনস্টল করবেন, তার নাম এরকম লেখা থাকবে, এটার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল সব শো করবে। ঠিক আছে, এইটুকুই, তাহলে আজকের মতো ক্লাস আগামী যে ক্লাসটা করেছেন এটা দিয়ে দেবেন না? এটা দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপে দেবো, তার আগে আপনাদের ড্রাইভে পাঠাবো।